যে সময়টা আপনি গ্যাংস্টার লাইফ লিড করতেন, ওই সময়ের গল্পটা মানে ওই সময়টা কেমন ছিল, খুবই সংক্ষেপে যদি বলতেন। এখন আমাকে অনেকে চেষ্টা করছে মেরে ফেলতে, বাট আই নেভার ট্রাই দ্যাট। কেন যেন আমার কনসিয়াসনেস বলতো আমি যাকে জীবনই দিই না, আমি কেন তাকে মেরে ফেলবো। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি নাকি। না না, ভালো হয়েছে ওদি। ও আচ্ছা, সরি, আমি তো ফেল, তিনবার ফেল করছি না, ভুল হয়ে গেছে। তা আমি ড্রাগ খাওয়ার জন্য গেছিলাম, মানে আমি দেশে করতে পারতেছিলাম না, দেশ ছাড়ছি ও, আচ্ছা। 78-এ। আচ্ছা আচ্ছা। আই ওয়েন্ট টু রাশিয়া ফার্স্ট, দেন ওখান থেকে বের করে দিল, গেলাম ইটালির থেকে চলে গেলাম জার্মানি থেকে বের করে দিল, তারপরে আসলাম সুইজারল্যান্ড। আমি গেছিলাম কিসের জন্য? যাতে আমি সুন্দরভাবে ড্রাগ করবো, আমাকে কেউ বাধা দিবে না। তখন ওকে গোসল করে দিয়ে যায়, ও আমাকে বললো যে দেখো আমি একা একা গোসল করতাম আজকে, কিন্তু আপনি আমার পায়খানা পেশাব পরিষ্কার করতেছেন। লাশ কথা বলছে। ইন্নাল্লাহি ইয়ামুরু বিল আদলি, তারপরে কি ছিল? ইহসান। ইহসান। ইহসান অর্থ হলো তুমি যার প্রাপ্তি একটু বাড়ায় দিবা। বুঝি রিক্সা চালককে আমরা থাপড় মারি, 40 টাকা চেয়েছে না, ভুলই হয়েছে, নিয়েন না, গালি দেন কেন? এক কানা কয় আর এক কানা রে, চলো যাই ভব ঘুরে। কানা নিজেই পথ চিনে না, পরে ডাকে বারংবার, এ তো দেখি কানার হাট বাজে। এখন আমার নাম ট্যাক্সির থেকে হয়ে গেছে কি লাশ হেলাল। লাশ হেলাল। গ্যাংস্টার হেলাল থেকে ট্যাক্সি ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেন হচ্ছে ড্রাগ এডিক্টেড। ড্রাগ অ্যাডিক্টেড, তারপরে হচ্ছে দাদু। মানুষ চাইলেই পরিবর্তন হতে পারে। 90 দশকের একজন গ্যাংস্টার যিনি তার জীবন পরিবর্তন করে আজকে ধর্ম, আধ্যাত্মিকতা, সামাজিকতা নানা ব্যাপারে কাজ করছে। আজকে আমরা তেমনই একজন মানুষের গল্প শুনবো যার নাম শমশের আলী হেলাল। আমরা তার কাছ থেকে তার জীবনের পরিবর্তনের গল্প শুনবো এবং মানুষকে তিনি কোনভাবে পরিবর্তন করছেন সেই গল্পগুলো শুনবো। শমশের আলী হেলাল দাদু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের খবর প্লাস আজকের পডকাস্টে। আপনার কাছ থেকে আমরা অনেক গল্প শুনবো আজকে। ধন্যবাদ মনজিৎ তোমাকে। আসলে আমি এখানে যেখানে আসছি না, আমার বয়স অনেক, কিন্তু এখানে এসে কেমন যেন মনে হলো যে আমি যুবকদের মাঝে বসে আছি। তা আমার নিজেকে একটু যুবক যুবক ভাব মনে হচ্ছে। তা আমি সকলকে প্রথমে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ কে কী অবস্থায় আছে আমি তো জানি না, তো সবার উপরে শান্তি কামনা করলাম। আর সেই সঙ্গে সকলকে অনুরোধ করছি, লেটস শেয়ার দ্য থিংস টুগেদার। অনলি আই এম গোয়িং টু শেয়ার, আমি একা একা শেয়ার করবো, দ্যাট ইজ নট দ্য ওয়ে এভরিথিং গোজ। আই নিড টু নো ফ্রম ইউ, দেন আই ক্যান হেল্প ইউ। বিকজ ওই যে আমি এখন জোয়ান মনে করলো, আমার একটা ওই যে চলার পথের একটা যে অভিজ্ঞতাটা আছে না, বিশাল অভিজ্ঞতাটা যদি আমি তোমাদেরকে দিয়ে যেতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। বাট ইন দিস টাইম আই ডোন্ট নিড টু নো ইউর নেম, অ্যাজ লং ইজ ইউ স্মাইল অ্যান্ড ইউ ক্যান সি ইউ আর ওয়ান অফ মি। সো আমাকে যে গ্যাংস্টার এবং জি জি দাদু। পরিবর্তন যে দুটো শব্দ ব্যবহার হয়েছে, আমি আসলে ওই সময়ে দাদু আমি ওই যে গ্যাংস্টার থেকে একটু স্টার্ট করতে চাই, যে যে সময়টা আপনি গ্যাংস্টার লাইফ লিড করতেন, ওই সময়ের গল্পটা মানে ওই সময়টা কেমন ছিল, খুবই সংক্ষেপে যদি বলতেন। না, আমি আসলে গ্যাংস্টার বলতে যেটা বুঝে না, আমি ছোটবেলায় মুভিতে যখন হিরোদেরকে দেখতাম দুষ্টু লোকদেরকে মানে পরিবর্তন করতো বা শায়েস্তা করতো, তা আমার কাছে ওটা ভাল লাগতো। তা আমি ছোটোবেলার থেকেই ওই জায়গাটা একটু ভিন্নতা আনছিলাম। আমি শত্রুর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছি। আমি কেউ কোনো কিছু অন্যায় করলে তার সঙ্গে মারামারি করছি, কিন্তু আবার পরে বন্ধুত্ব করছি। কিন্তু আমার যে কাজটা ছিল সেটা হলো, কেউ যদি জোর করে কারো কিছু নিয়ে যেত, আমি ওটাকে উদ্ধার করার চেষ্টা করতাম। এখন এই জায়গায় কী ধরনের গ্যাংস্টার তুমি আমাকে মনে করতে চাও বা বলতে চাও, ইউ ক্যান ইউজ ইট। বাট দ্য থিং ইজ দিস, যে চেঞ্জ যে শব্দটা আছে না, এই চেঞ্জ শব্দটা কিন্তু আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। চেঞ্জ অর্থ হলো পরিবর্তন করা। আচ্ছা, একটা রিমোট যদি আমাকে দাও, ওটা তো দেখতে ফোনের মতো, ক্যান আই মেক ইট ফোন? যদি চেষ্টা করি, তার মানে আমি চেঞ্জ করতে চাচ্ছি, জিনিসটাকে নষ্ট করছি। তাহলে আমি অ্যাজ এ হিউম্যান হ্যাভ সার্টেন রাইট। আমি যদি ওইটা পালন না করি, আমি ওটাতে যদি ফেরত আসি, এটাকে চেঞ্জ বলে না, এটাকে রিসেট বলে। সো উই নিড রিসেট, ইউ ডোন্ট নিড টু চেঞ্জ। বিকজ রিমোটকে তুমি চেঞ্জ করো, আবার ফোনকে দিয়ে রিমোটের কাজ করতে পারবে না, হয়তো ভবিষ্যতে হতে পারে, বাট ইন রিয়ালিটি আমি যদি চেঞ্জ করতে চাই না, তখনই হয় কি সব কিছু আমরা নষ্ট করে ফেলছি। মানে এখন পেনকে যদি তুমি পেন্সিল করতে চাও, পেন্সিলকে যদি পেন বানাতে চাও, হবে না। বাট পেন্সিলের রাইটটাকে দিয়ে যদি রাখো,
তাহলে পেন্সিল সুন্দর কাজ করবে। তা আমি চেঞ্জ হইনি, আমি রিসেট করে সেই জায়গায় আসছি যে জায়গায় আমার হাতের দাবি, চোখের দাবি, মুখের দাবিকে আমি প্র্যাকটিস করতে করতে আজকে এখানে আসছি। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে, বিকজ ইউ আর স্মার্টার দেন মি। এই জন্যে যে তোমাদের জন্ম এসিতে, আর আমার জন্ম হলো বিসিতে। বিসি মানে বুঝছো তো? বিসি না 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 দাদু, বিসি বিসি মানে হলো বিফোর কম্পিউটার, ও কম্পিউটার। আর তোমরা হলো এসি মানে আফটার কম্পিউটার। সো আই হ্যাভ টু কানেক্ট, অ্যান্ড ইউ নিড মি, আই নিড ইউ। সো আমরা এই জায়গাটাই আমি কাজ করি। এখন এটাকে কেউ বলে ভালো কাজ বা কেউ বলে যে অনেক সুন্দর কাজ, বাট আমি বলি এটা আমার ডিউটি, কারণ আই ক্যানট টেক দিস টু দ্য গ্রেভ। তা আমি যদি এখানে দিয়ে যেতে পারি নিজেকে সার্থক মনে করি। দাদু আপনি তো 48 বছর আগে দেশ ছাড়লেন কেন? দেশ ছাড়ছি আসলে পলিটিক্স যে শব্দটা আছে না, আহ, আমি তো এত লেখাপড়া জানি না, বাট আই লাভ লেখাপড়া। লেখাপড়া জানেন না? মানে লেখাপড়া জানি কি, আমি স্টাডি যদি বলো সেই জায়গায় আমি ম্যাট্রিক ফেল, এবং 3বার ফেল করছি। বাট জীবনে কি মানে ফেল করেছেন? হ্যাঁ, জীবনে ফেল করেছেন মানে ম্যাট্রিকের তো ফেল করলেন, কিন্তু সেটা কি লাইফে কোনো মানে না, ওই- ইফেক্ট ফেলেছে? না, ওই ফেলটাই আজকে আমাকে মনে হয় এখানে আনছে। আই ডিডন্ট নো দ্যাট ইন দ্যাট টাইম, আমার বাবা মাও জানতো না, কিন্তু আজকের আমাকে নিয়ে দাদু স্কুল কোনটা ছিল? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, মানে ঢাকা। ওই সময় তো এইটা মানে বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট স্কুল বলা যায়। নো ডাউট, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল মানে বাংলাদেশের মধ্যে বেস্ট হাই স্কুল। আর ওই স্কুলের ইতিহাসে প্রথম যে ছেলেটা ফেল করে, মানে কেউ হয়তো টিসি পাইছে, কেউ হয়তো পরীক্ষা দেয়নি, কিন্তু পরীক্ষা দিয়ে যে ছেলেটা প্রথম ফেল করে ওই ছেলেটা আমি ফেল কিন্তু ফার্স্ট। মানে ফেলের দিক থেকে ফার্স্ট। ওখানে যদি লিস্টে লেখে তো আমার নাম 1 নম্বরে লিখতে হবে। আর এই ফার্স্টটাই আজকে আমাকে এখানে আনছে, যেটা আমার কাছে মনে হয় এটা আমার জন্য জীবনে ভালো হয়েছে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই না, তো ওই হতাশের জায়গাটা আমি অতটা হতাশ ছিলাম না কখনো, কারণ দাদু আপনি ফেল যে করলেন, বাসা থেকে কোনো চাপ ছিল না যে তুমি ফেল করলে কেন, আবার পড়াশোনা করো? ফেল করাতে সবচেয়ে মজা হয়েছে কি, আমার জীবনে কতগুলি জিনিস শিখতে পারছি। যেমন আমি যখন ফেল করছিলাম তখন আমার স্যার এসে আমাকে বললো, যে স্যারটি স্কুলে সবাইকে মারতো, আমাদের ল্যাবরেটরি যদি কেউ শুনে, শহীদুর রহমান স্যার। তো ওই স্যারটা এসে বললো, শমশের, আমি চিন্তা করলাম আজকে তো আমাকে একটু বকবে, টিসি দিবে, কত কিছু। আমার ঘাড়ে হাত রেখে বলল যে শমশের, পরীক্ষায় ফেল করছিস অসুবিধা নাই, কারণ এখানে বলা আছে একবার না পারিলে দেখো শতবার। দ্যাট মিনস সবাই একরকম হবে না। তা আমি তখন বললাম যে স্যার একরকম হবে না, এটা তো আমারও বুঝালেন, আমার বাপ মারে বুঝান, নাহলে তো বাপ মা পিটাইবো আমারে। তখন বললো যে আমি তোর বাপ মারে বুঝাবো, কিন্তু মনে রাখিস মানুষ হিসাবে ফেল করিস না। অ্যান্ড দেন দ্যাট মোমেন্ট হি গিভ মি 3 অ্যাডভাইস। 1 নম্বর ছিল যে কথা দিলে কথা রাখবি। 2 নম্বর ছিল কাউকে ফেরত দিলে হাসি মুখে ফেরত দিবি, আর কখনো ক্ষমতা থাকলে মাপ করে দিবি। তাহলে তুই ফেল করলেও মানুষে মনে করবে তুই অনেক কিছু, হ্যাঁ, তো তুই মানুষ হিসাবে পাশ করে যাবি। এটা ছিল তার কথা। আর যখন পরীক্ষার রেজাল্ট বের হবে, দুষ্টু ছিলাম যেহেতু, সরি মানে সবাই আমাকে দুষ্টু বলে, আমি কিন্তু আসলে নিজেকে দুষ্টু করি না। না, এই জন্যই তো আমি আপনাকে গ্যাংস্টার বললাম। হ্যাঁ। দুষ্টুর চেয়ে একটু উপরে ছিলেন। Right. এক সময় তো মারামারি করতেন, না, ওটা ওই যে কাটাকাটি ওই করতাম, করতেন। তারপরে আমি আমার শত্রুকে, দাদু এটা কি ক্লাস 9-এ থাকতে বা 9-এর পর থেকেই শুরু এটা করলেন? ছোটবেলা fail থেকে, করার পর থেকে? এটা ছোটবেলা থেকে আমার ছিল। একদম ছোটবেলা থেকে আমি কোথাও কোনো অন্যায় দেখলে বা কিছু দেখলে এটা আমার ছিল। বাট আমার আল্লাহ মনে হয় আমাকে এই ক্ষমতাটা দিছে, যে আমি ওইটা করতে যেয়ে ও আমাকে যতটুকু আঘাত দিত আমি প্রতিদানে ওই আঘাতটা দিতাম না। এটা আমার মানে কেন যেন আমার ভিতরে ছিল। তারপরে যে দিনে দিনে বড় হতে থাকলাম, ম্যাট্রিকে ফেল করলাম, আমি জানি যে আমার বাবা মা আমাকে বকবে, তা আমি নানি বাড়ি চলে গেলাম। বাবাকে বললাম যে বাবা, নানিকে না খুব দেখতে ইচ্ছে করতো, আমি জানি যে কবে রেজাল্ট বের হবে, আর রেজাল্ট বের হবে কি, আই নো দ্যাট আমার বাবা খুঁজবে রোল নাম্বার, আই নো দ্যাট। বাট হোয়াট হ্যাপেন, আমি দেশে চলে গেলাম নানির কাছে। তো নানির সঙ্গে খাচ্ছি, তো নানি আমাকে বলে, তোর কি রেজাল্ট হয়েছে, তো এটা কী হয়েছে? তাই বললাম যে নানি, আমি যেটা পড়ালেখা করছি আর পরীক্ষার হলে যায় যেটা আসছে ওটার সঙ্গে আমার মিলেনি, তো যার জন্য আমি পরীক্ষায় মনে হয় না যে অতটা ভালো করে। নানি উঠে বললো যে এটা হতেই পারে। খাওয়াতে খাওয়াতে বললো, তুমি না অনেক ভালো স্কুলে পড়ো, তো ওই স্কুলে তো এরকম হওয়ার কথা না। আমি বললাম নানি এত কথা বললে কিন্তু আমি চলে যাব। নানি তো হ্যাঁ হ্যাঁ। বললো যে বসো। তখন আমাকে আমার নানি 3টা অ্যাডভাইস করছিল, 4টা অ্যাকচুয়ালি।
তো ওনার প্রথম কথাটা ওই সময়ের সঙ্গে ছিল। আই ডোন্ট নো আমার স্যারকে নানি চিনতো কিন্তু উনি 3 পাস, আর আমার স্যার হলো স্যার মানে তো একটা শিক্ষিত, হ্যাঁ right? শিক্ষিত অবশ্যই। তো উনি 3 পাস, ওই অবস্থায় তার বিয়ে হয়েছিল, ক্লাস 3 পর্যন্ত পড়ছে। তো উনি আমাকে অ্যাডভাইস করতেছে যে কথা দিলে কথা রাখবা, কাউকে ফেরত দিলে হাসি মুখে ফেরত দিবা, কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তুমি তার সঙ্গে যদি জিতেও যাও বা হেরেও যাও, কখনো তার কথা যদি কাউকে বলতে হয়, যদি বয়সে বড় হয়, সম্মান দিয়ে কথা বলবা। যেটা আমি যেমন কামাল ভাই বলি, এটা একটা ঘটনা আছে, এটা কথার মাঝে যদি আসে, জি জি জি। আই উইল শেয়ার। এখন 3 নম্বর ছিল হলো তুমি কোথাও গেলে ওখান থেকে চলে আসার পরে কেউ তোমাকে ভালো না বাসুক, কেউ যেন তোমার উপর রাগ না করে। রাগ না করে। আই অনলি দিস সেন্টেন্স, রাগ না করে, এই জায়গাটার থেকে যদি আমি আমাকে নিজেকে দেখতে চাই, যারা আমরা শুনছেন সবাইকে বলছি কথাটা, আপনি কানটা আমাকে একটু ধার দেন দাদুরা, জাস্ট লিসেন। আপনার জায়গা থেকে আপনি যদি এই কথাটা মানেন যে আমার যেটা করার আমি করবো, আমি বলতেছি না, কারণ আপনি পড়ছেন, লেখে 10-এ 10 পাইছেন, সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ঝগড়াঝাটি করি নাকি। না না, ভালো হয়েছে ওদি। ও আচ্ছা, সরি, আমি তো ফেল, 3বার ফেল করছি না, ভুল হয়ে গেছে। আচ্ছা, সকালে উঠে আমি যেন, কে বলতেছে? আমি, ইটস নট ইউ। সেই আমির জায়গাটাতে আমার হাতের দাবি আছে, জিহ্বার দাবি আছে, চোখের দাবি আছে, ওটাকে যদি আমি পূরণ করি, ভুল হতে পারে, বাট ওই পূরণটা যখন আমি করে, ভুল হতে পারে, ওই ভুল থেকে যখন আমি চলে আসি, ওটাকে চেঞ্জ বলে না, আমি সত্য জায়গায় এসে স্থান গ্রহণ করলাম। কাপকে দিয়ে যদি আমি ভাত রান্নার চেষ্টা করি, হবে? না, না, চেঞ্জ করতে চেষ্টা করতেছে, হবে চেঞ্জ? হ্যাঁ, তাহলে আমি ওর জায়গাটাতে যদি ওকে রাখি, তাহলে এটা দিয়ে কফি খাওয়া যাবে। কফি খাওয়া যাবে। Thank you. So we don't need to change. Just reset yourself. Do what your consciousness asks you to do and what is good. দাদু, আমি একটা বিষয় আপনাকে নিয়ে যখন সার্চ করলাম, তখন দেখতে পেলাম যে আপনি একটা সময় মাদকাসক্ত বা এই যখন কানাডা থাকতেন বা বাংলাদেশে থাকতেন, আপনি তো কানাডা বেশ অনেক বছর ধরে আছেন, তো সেইখান থেকে ফিরলেন। তো এই ফেরাটা তো অনেকেই ফিরতে পারে না, কিন্তু আপনি ওই জায়গা থেকে নিজেকে কিভাবে ফিরিয়ে আনলেন? আমি তোমাদের একটু আগে বললাম না যে কনসাসনেস, আমার কনসাসনেস বলে দেয় কোনটা খারাপ কোনটা ভালো, যার জন্য আমরা খারাপ কাজ যখন করি না, সেইটা আপনার মাথায় মানে কোন বয়সে গিয়ে বা কোন ওটা জায়গা আমি থেকে? ওখানে আসতেছি। জি জি। তা আমাদের ভিতরে খারাপ এবং ভালো, এটা কিন্তু আমার কনসাসনেস বলে দেয়, যার জন্য খারাপ কাজ কিন্তু আমরা কেউ না দেখুক চাই। ইটস এ হিউম্যান ল। Any place, anybody, any color, any country, I don't care. As a human, we have that programmed in our soul যে কোনো কিছু খারাপ করলে আমরা চাই যে লুকায় করি, ভালো কিছু করলে কেউ দেখুক আর না দেখুক, আই ফিল ইট। একজন পড়ে গেছে, ইউ ডোন্ট নো, হাত দিয়ে উঠাও, কেউ দেখলো না, তুমি কিন্তু ফিল করো যে আই ডিড সামথিং। সামথিং গুড। সো ওই কনসিয়াসনেসের যে জায়গাটা আছে না, ওই জায়গাটা দিয়ে যদি আমরা আবার আরেকবার দেখি, তাহলে আমরা সবাই মিলে যেতে পারবো, আর আমরা সবাই না মিললে আমরা জিততে পারবো না। এখন তুমি যে কথাটা বললে গ্যাংস্টার, মানে যে আমি যে মাদকের যে আমি চলে গেলাম, হ্যাঁ হ্যাঁ, মাদকের অভ্যাসটা হয়, আমি যখন ব্যায়াম করতাম 72 সালে, তখন আমি বেগম নামে একটা পত্রিকা ছিল, বেগম পত্রিকা, হ্যাঁ। ওই পত্রিকার পিছনে মৃত সঞ্জীবিনী বলে একটা ইয়ের কথা বলতো, যেটা তখনকার সময় যারা মাতৃত্ব মানে মহিলারা যারা বাচ্চা আমাদেরকে পৃথিবীতে আনতেন, আই রেসপেক্ট অল ইউ ওমেন্স, ধন্যবাদ, আপনার না হলে তো আমরা পৃথিবীতে আসতে পারতাম না। তো যাই হোক, আমি সবাইকে বলি, পুরুষরা প্লিজ এই জায়গাটায় তাদের স্থানটাকে সুন্দর করে রাখতে হবে। ধন্যবাদ। তো এখন ওই জায়গাটায় আমি ওই মৃত সঞ্জীবিনী দেখলাম, আমার বড় ভাইরা খাইতো, তো কইলো যে এটা খাইলে তো শরীর ভালো হবে। তা আমি 2 চামচ খাওয়ার পরে দেখি 3 চামচ খেলে আরেকটা ভালো লাগে, এরকম করতে করতে বোতল খাওয়া শুরু করলাম। এরকম করতে করতে খেতাম, করতাম, কিন্তু এটা আমার অভ্যাসে পরিণত হলো আস্তে আস্তে। কিন্তু আমি পলিটিক্সের সঙ্গে জড়িত, সেই সময়কার বিভিন্ন রকমের পলিটিক্স, আমার একটা সমাজকে সুন্দর দেখার স্বপ্ন ছিল, কিন্তু এই অপরাধটা আমার নিজস্ব ছিল, আমি কাউকে ফোর্স করতাম না, আমি নিজেই করতাম, আমার ভাল লাগতো। তা আমার জীবনের সবচেয়ে সুন্দর কি যে আমি যখন 78 সাল আসলো, এইটা করতে করতে এমন একটা 72 থেকে 78, 72 থেকে 78, এই অবস্থায় আমার দিন যাচ্ছিল।
তে এর ভিতরে পড়ালেখার হলো, তারপরে যে মারামারি বিভিন্ন জায়গায়, এইটা রেশন দোকানের ঠিক মতন মাল দিচ্ছে না, মাল বাইরে নিয়ে যায় বিক্রি করতেছে, রেশনের মালিক বলতেছে মাল নাই। তাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে যায়, ঝগড়া হয়েছে, পরে বন্ধুত্ব হয়েছে। তো ওই সময় আমাকে অনেকের সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে হয়েছে, সরি ফর দ্যাট। এই জন্যে যে আমার মায়ের পেটে পাথর হয়েছে, আর ডাক্তার কিন্তু ছুরি নিয়ে আসবে, তুমি যদি বলে যে ছুরি দিয়ে আমার মাকে আর ক্ষতি করতে দিব না। তো ওই যে আমি যেটুকু করছি না, কাউকে কখনো, আমাকে অনেকে চেষ্টা করছে মেরে ফেলতে, বাট আই নেভার ট্রাই দ্যাট। কেন যেন আমার কনসিয়াসনেস বলতো আমি যাকে জীবনই দিই না, আমি কেন তাকে মেরে ফেলবো। আর তার কোনো কিছু যদি আমার ভালো না লাগে, তাহলে আমার ভালোটা দেওয়ার জন্য তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চেষ্টা করি। দ্যাটস দ্য ল, বুঝছো? তো ওখান থেকে আমি একটা করতে করতে, তো তখন পলিটিক্সটাকে আমার কাছে মনে হলো না যে ভালো, কারণ পলিটিক্সে আমি দেখলাম পলিটিক্স, পলিট্রিক্স অ্যান্ড রাজনীতি। সো তুমি তো আমার থেকে ভালো জানো, আমি তো 3বার ফেল, ইফ আই এম রং কারেক্ট মি। পলিটিক্স, টিক্স। এটা বাংলা হলো সমাজ বিজ্ঞান বলে যতটুকু আমি জানি। আর পলিট্রিক্স যেটা, সেটার বাংলা আমি জানি না, তবে আমি একটা বাংলা করছি। পলি অর্থ হলো সুন্দর, আর ট্রিক্স হলো ট্রিক্স করবা, বলবা একটা করবা, সুন্দরভাবে ট্রিক্স করা। মানে বলবা একটা করবা একটা, এটাকে বলে পলিট্রিক্স। আর রাজনীতি হলো আমি কারোর ক্ষতি চাবো না, আমি ওর মঙ্গল করার জন্য চেষ্টা করবো, এটাকে রাজনীতি বলে। তা আমরা করছি কি, এই শব্দটাকেই অবমাননা করতেছি। যারা বলে রাজনীতি করে, যারা বলে রাজনীতিবিদদের একে অপরকে অপরাধ দিচ্ছে, কারণ সে তো যদি রাজনীতি করতো তাহলে তো তুমি অপরাধ হতো, কারণ রাজনীতি শব্দটার সঙ্গেই তো এটা যায় না। এর শব্দটা হলো রাজহাঁস, রাজবাড়ি, রাজমিস্ত্রি, বেস্ট। রাজনীতি মানে আমি ক্ষমা করে দিব এবং আমি শুদ্ধাতে চেষ্টা করবো, দ্যাট ইজ কল রাজনীতি। তা আমি ওইটাকে চিন্তা করি না, তখন দেখলাম যে ওনারা যা বলে, আমি যে দলেরই থাকি না কেন, যা বলে বা যা করে, আমি তখন ওখান থেকে, আমি দলের ভিন্ন ছিলাম, কিন্তু ওই যে লাশ টানতাম, তো তখনও ছোটবেলায় ও ওটাতে ওটাতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো। ছোটবেলায় কেউ মারা গেলে আমি ওই লাশ কাঁধে নিয়ে যেতাম, সে তখন দল থাকতো না, তো ওখান থেকে আমার একটা ফিলিংস আসিল, যেটা পরে প্রকাশিত হয়েছে ওই যে ভলকানোর মতো অগ্নিগিরি। হ্যাঁ, আমরা সেটাও তো ওখানে যখন আমি চলে গেলাম, তা আমি ড্রাগ খাওয়ার জন্য গেছিলাম, মানে আমি দেশে করতে পারতেছিলাম না মেন্টালি। মানে আপনি কানাডা গেছেন? কানাডা না, আমি দেশ ছাড়ছি ও, আচ্ছা। 78-এ। আচ্ছা আচ্ছা। আই ওয়েন্ট টু রাশিয়া ফার্স্ট, দেন ওখান থেকে বের করে দিল, গেলাম ইটালির থেকে চলে গেলাম জার্মানি থেকে বের করে দিল, তারপরে আসলাম সুইজারল্যান্ড, তারপরে ইটালিতে এসে আমি গেছিলাম কিসের জন্য, যাতে আমি সুন্দরভাবে ড্রাগ করবো, আমাকে কেউ বাধা দিবে না। তা আমি ইটালিতে যাই, নাইট ক্লাবেই চাকরি পেয়েছি। সো হোয়াট হ্যাপেন, এই যে ড্রাগের যে রাস্তাটা আমি একটা সময় চলছি, এই জায়গাটায় এসে দেখছি যে আই ওয়েস্ট মানি, একটা ইভেনচুয়ালি আমি এটা ফাইন্ড আউট করছি। আর ড্রাগের সবচেয়ে সুন্দর জিনিস কি, ড্রাগ যারা খায় না, স্পেশালি যারা মদ খায়, এরা কিন্তু আল্লাহরে ডাকে না বেশি, কিন্তু যখন দিনকার ঘুম থেকেও উঠে সকালবেলায় বেশি খেয়ে ফেলায়, তো মাথা ব্যথা করে, তো তখন উঠা প্রথমে কয়, ও মাই গড, আল্লাহ, আল্লাহ রে তখন স্মরণ করে। স্মরণ করে। আর এই স্মরণটা আল্লাহ বলে যে যাই, তুই স্মরণ করছিস, তো এই জন্য তোরা আমি কি করি, ফোন কল করি, ওই বিকালবেলা আবার ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান। সো দিস হ্যাভ টু বি কানেক্টেড, অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি অফ আওয়ার আলেমস, যারা মসজিদে খুতবা দেয় জুম্মার দিনে, দে হ্যাভ টু হ্যাভ অর্থবহুল খুতবা এবং তথ্যবহুল খুতবা দিতে হবে, কারণ এখনকার ইয়াং জেনারেশন, দে ক্যান টেক ইট আউট এভরিথিং। আমার নাম দিয়ে শমশের আলী দিয়ে একে জিজ্ঞেস করো, অনেক কিছু পাবা, ঠিক আছে না? তে ওই জায়গাটায় আমাদের যদি হয়, তো 6 কোটি মানুষ একই নিয়তে, একই কাজে, কোন দল না, ওরা জানে যে আমরা এই 6 কোটি মানুষ মারা গেলে আমাকে রসুলের নামে মাটি দেওয়া হবে, তাহলে ওরা ওই মসজিদে যে 6 কোটি মানুষ যায়, শুধু সালামের অর্থটা যদি বুঝতো, তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে আমরা সালামের অর্থ বুঝে নেই? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, whether you want to say it or not, according to Thomas Carlyle, according to Lamartine, according to Michael Hart, according to Bernard Shaw, according to Gandhi, in these people, এরা তাদের কলমের খোঁচাতে কোনো কিছু লিখতে যে, they put him in a best place. শুধু লামার্টিনের কথাটা বলি, লামার্টিন ছিল একজন ফ্রেঞ্চ হিস্টোরিয়ান, 1854 সালে, আমাদের জন্মের আগে না পরে, অনেক আগে, অনেক 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 আগে। আচ্ছা, থ্যাংক ইউ। ওই সময় তাহলে ওনার কাছে কতটুকু আসছে, উনি রিসিভ করে অনেকের সম্বন্ধে জেনে একটা বই লিখছে, হিস্টোরি অফ টার্ক। ওই বইতে উনি লেখার পরে একটা কোশ্চেন রেখে গেছে,
বিভিন্ন জন মনে করো লেনিন সম্বন্ধে বলছে, গান্ধীর সম্বন্ধে বলছে, দে হ্যাভ গুড কোয়ালিটিস। ব্যাড যেটা ওটা তো আমার ব্যাপার না, আমি তো বিচার করার মালিক না। তো ওটা সব রিসার্চ করে ও বলতেছে যে ইজ দেয়ার এনি ওয়ান হু আই লেফট হু ক্যান বি বেটার দেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দ্যাট কোশ্চেন ইজ স্টিল দেয়ার 1854 সালে, অ্যান্ড স্টিল ডিড নট এনিবডি ডিড নট গিভ দ্য অ্যান্সার। অ্যান্সার। তাহলে সেহেতু ইট ইজ আওয়ার মোরাল ডিউটি অ্যাজ এ হিউম্যান, লেটস নো অ্যাবাউট হিম। আর উনি বলছেন শ্রেষ্ঠ মুখ দিয়ে, তোমরা শান্তিতে চাইতে চাও, সালামকে বেশি বেশি প্রচলন করো। সালাম দেওয়া না, সালামের অর্থকে বহন করা। কোনো কথার কিন্তু দাম থাকে না। যদি ওইটা দেওয়ালে লেখে লাল গোলাপ শুভেচ্ছা, ওখানে কিন্তু গোলাপের গন্ধ বের হবে না। যদি আমি সত্যিকারে গোলাপ আনি, ঠিক অনুরূপভাবে সালাম দিলেই এটার ফল আসবে না। যখন আমি এটার অর্থ বহন করব, আর এটা এত সুন্দর একটা জিনিস, এটা আমি অতটা বুঝিনি, এটা অনেক পরের ব্যাপার। ট্যাক্সি যখন আমি চালাই কানাডাতে, অনেক কিছুই আসবে, ওই ট্যাক্সিতে আমি থেকে এই কথাটা শিখছিলাম। একজন কাস্টমারের সঙ্গে একটু, মানুষ তো ভুল হতেই পারে, তোমাদেরও হতে পারে, ডোন্ট ওয়ারি, জাস্ট রিমেম্বার, ডোন্ট ফরগেট টু সে সরি ইয়োর সেলফ, নোবডি ক্যান বিট ইউ। নিজের যে আমি সরি, আসলে আমি তো পারি এর থেকে বেটারটা করতে, আমি যদি এটা করতে পারি, ওয়াই ক্যান্ট আই ডু দিস, রাইট? এখন ওই লোকটা যখন আমার সঙ্গে একটু আর্গুমেন্ট হলো, তো তখন ও রাগ করে গাড়ি থেকে নেমে গেল। নামতে যেন গাড়িটা এত জোরে মারতে চাইলো যে গাড়ির দরজা ভেঙে দিবে, কিন্তু আবার থামায় দিল। আমি ওর লোককে বললাম যে কী ব্যাপার, তুমি গাড়িটা থামালে কেন? ভাঙ আমার গাড়ি, ব্রেক ইট ম্যান, মানে একটু রাগান্বিত হয়ে বললেন। তো বললো নো নো আই ডোন্ট ওয়ান্ট টু বি লায়ার। লায়ার মানে? আমি তোমাকে দেখার সময় সকালে বললাম না, পিস বি আপন ইউ। আমি চিন্তা করলাম তোমার শান্তি ছিলাম, আবার দরজাটা ভেঙে দিলাম, ভেঙে দিব। তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। So I research on, I told you before, I'm not educated, but I love education. I'm not a scientist, but I research. And I'm an observer. So through that, what I learn, I'm sharing now. Think. And if you can replace better than this, I will be with you, because we have to live together. Otherwise, we can't survive. এখন ওই লোকটার রেকর্ড থেকে আমি সালামকে নিয়ে চিন্তা করলাম, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটাই আমি তখন জানলাম। আর এই সালামের অর্থ বহন করে আমি গত 18 বছর, আমার বউর সঙ্গে অনেকবার রাগ হওয়ার সুযোগ আসছে, কিন্তু আমি করিনি, কারণ আমি মিথ্যাবাদী হতে চাই না। 18 বছরে তোমরা যদি চাও আমার বউকে ফোন করতে পারো, 18 বার ঝগড়া করিনি আমি সুযোগ পেও, আচ্ছা, আমরা একদিন শুনবো। ইনশাল্লাহ। জি, জি। তো ওই জন্য ওইখান আমি থেকেই- আমি ড্রাগ খাওয়া শুরু করে চলে গেলাম। আর ড্রাগটা ছাড়ার ব্যাপারে যে ঘটনাটা তুমি জানতে চাচ্ছ, সেটা খুব সিম্পল। আর তুমি তো জানো যে ড্রাগ স্টোরে না পাও কিন্তু ড্রাগ, এটাকে সব কিন্তু ড্রাগ বলা হয়, ড্রাগ, হ্যাঁ, ঔষধ। ড্রাগ, ঔষধ। ঔষধ। তা আমিও এরকম ড্রাগ ভেবেই, মানে ডাল, আমাদের যখন বলতাম ডাল খাওয়া, আমি বললাম যে আরে ডাল খাওয়া তো ভালো। ডাল- পরে দেখলাম যে আরে না, ডাল মানে ওই ডাল না। না না, ওই ডাল না। তাহলে আমি বললাম যে আমি তো খেয়ে দেখি না। আই ট্রাইড, মানে এই জন্য না যে আমি তখন জানি না যে আমার এটা হবে, বাট ওইটা ট্রাই করার কারণে একটা স্টেজে এসে আমাকে উপলব্ধি দিল। ওই যে বললাম না, কনসিয়াসনেস বলে দেয় কোনটা ইয়ে। আচ্ছা, তুমি যে প্রত্যেকদিন পয়সা খরচ করতেছো, আমি একদিনকার নাপা খেলাম মাথা ব্যথার জন্য, খাই দেখি যে আমার জ্বর আর মাথা ব্যথা চলে গেল। 1 মাস আর, আমার কাছেও আছে না পায়। হ্যাঁ ও আছে, হ্যাঁ, 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 আমি আর নিয়ে আসছি তো। হ্যাঁ, আমি 1 মাস আর খাই না। তো তখন আমি না শুয়ে শুয়ে চিন্তা করতেছি, ওই যে বললাম না আমি রিসার্চার, মানে ভাবি খামা খামা। আমি চিন্তা করলাম যে পয়সা দিয়ে প্রত্যেক দিন ডাল খাই, অমক খাই ভালো থাকার জন্যে, তাহলে প্রত্যেক দিন খেতে হবে কেন? এটা তো আমার জ্বরও ভালো করে দিল, মাথা ব্যথাও ভালো করে দিল। তাহলে এটা যখন করতেছে না, আই থিঙ্ক ইট ইজ ওয়েস্ট অফ মানি। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই চেঞ্জ মাই সেলফ। আমার মানুষের সঙ্গে শেয়ার করা, বললো না যে দান করা, কারণ আমি তো নিজেই দানের উপরে চলি। আমার ব্রেনটা দান, আমার চোখটা দান, আমি যদি বেশি পয়সা পাই থাকি এটাও দান, আবার যার নাই, যে দান করছে সে বলছে শেয়ার করো। তা আমার এই শেয়ারিং অভ্যাসটা ছিল। তা আমি চিন্তা করে ওই পয়সাটাকে আমি শেয়ারিং শুরু করলাম। ওখান থেকেই আর কি আমার চকলেট দেওয়া শুরু। চকলেট দেওয়া শুরু, দেশে আসা শুরু। ওই যে আমি ফেল করছিলাম, স্যার বলছিল ভালো যেটা শিখেছো ওটা মানুষকে দিতে, কারণ ল্যাবরেটরি স্কুল, তাই তুমি কিছু করো আর না করো ভালো মানুষ হতে, তো ভালো যে শিখেছো কাউকে দিতে কি প্রণতা করো না। দাদু, হ্যাঁ। ওইটা মানে কত সাল যখন আপনি মানে আপনাকে নে- চেঞ্জ করছেন? ও চেঞ্জ হয়েছে 1985 সালে, ওটা আর একটা ঘটনা। জি, জি। হ্যাঁ, আমার সবকিছু ও একবার ড্রাগ আর একবার হচ্ছে পরিবর্তন। পরিবর্তন। তো ড্রাগটার থেকে আমার এটা শিক্ষা, তারপরে আমি ড্রাগটা ছাড়ি, ওটা আই ওয়াজ ফোর্স টু ছাড়া।
31st নাইটে এখন ড্যান্স বললে না, দাদুরা না, বলেন দাদু। না না আপনার- দাদু আপনার কাছ থেকে এখন শুনতে দাদুরা চাই যদি আমরা। ড্যান্স করতে চায় আমি তো আর এখন পারবো না। এনিওয়ে 31st নাইটে ওই দিনকে আমি ড্যান্স করে ফার্স্ট হয়েছিলাম ক্যানাডাতে, যে ঘরে ড্যান্স হয়েছিল আর কি, অনেকেই ছিল। তো ওই ড্যান্সে আমি ফার্স্ট হওয়ার পরে পরের দিন সকালে উঠে দেখি আমার কাছে ঘাস আছে না পানি আছে, বুঝছো? তো তখন আমি চিন্তা করলাম যে কি করি। তা আমার মায়ের একটা কথা মনে পড়লো। আমার মা বলছিল বছরের শুরুতে পারলে আল্লাহর সঙ্গে একটু কথা বলে মাপ চেয়ে নিস। দুষ্ট ছিলাম তো, তো এই একটা অ্যাডভাইস কেন যেন বছরের শুরুতে সবসময় যাই করতাম, তার আগেও কিন্তু এটা ছিল। ছিল। তো ওই দিনকার করার পরে ওই দিনকার করতে যেয়ে দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনা না মানে আমরা অনেকে বলে দুর্ঘটনা, কিন্তু আমার জন্য ওই দুর্ঘটনাই সুন্দর ছিল। তা আমার ভাবি ফোন করছে, আমার রুমমেট ফোন ধরছে, তো ফোন ধরে বলতেছে, ভাবিও কিন্তু ওই 31st নাইটে আমরা একসঙ্গেই ছিলাম, কিন্তু আমার আচ্ছা, আচ্ছা। বড় ভাইয়ের বউ, ফ্যামিলি সহ। মানে এটা অন্য ধরনের আর কি, মানে একটা অনুষ্ঠান, কিন্তু সবাই ওই আমরা এইসবে অভ্যস্ত আর কি। তো ভাবি বলছে যে কালচারটাই ওই রকম ছিল। মানে আমরা ওটাকে ফলো করার চেষ্টা করতেছি। আবার ঈদের নামাজও পড়ি, আচ্ছা, আচ্ছা। আবার জুম্মার নামাজ সবাই পড়ে, আমি পড়ি না। ওই 85 পর্যন্ত, 78-এ দেশ ছাড়ছি। তার আগে ওই মসজিদে যেতাম, ভাল লাগতো, কারণ মসজিদের কথা বলে বাইরে ঘুরতে পারতাম, আচ্ছা, আচ্ছা। বুঝছো না, হ্যাঁ, এভরিথিং যা দুষ্টামি হয় ছিল। ছোটবেলায়। কিন্তু যেহেতু মসজিদের কথা বলছি, স্রষ্টা হয়তো এর জন্য চিন্তা করছে, ওর যখন মসজিদ যাইতে চাইছে, শুক্রবিন্দু আছে, ঠিক আছে, মানে ছোট্ট একটা ইচ্ছা আছে, ইচ্ছাটাকে পড়ে হ্যাঁ, হয়তো- ধানমন্ডি এলাকায় তো আপনার অনেক না, গল্প শুনি। আজিমপুরে। ওই টাইম, ওই মানে আজিমপুরে। ধানমন্ডি, আমি আজিমপুর। জন্ম বড় আজিমপুরে। হ্যাঁ, হ্যাঁ, ওই মানে জায়গাতে হচ্ছে আপনার অনেক সেই গ্যাংস্টার লাইফের অনেক কিছু জীবনে, বাট আই লাভ এভরিবডি। এনিওয়ে, তো ওই দিনকা ওই ঘটনার পরে কিছু ছিল না, তো নামাজ, তো ভাবি ফোন করছে, বলছে যে হ্যালো, হেলাল আছে, কারণ নামাজ পড়ে। তো ভাবি ফোন রেখে দিছে। ওই 31st নাইটে, না না, 1 তারিখে, 1 জানুয়ারি। 1 তারিখে দুপুরে ফোন করছে, আর আমি দুপুরে গোসল করে দেখছি কিচ্ছু নাই। তো সে তো আমার কোনো কিছু করার সুযোগ নেই, তো গোসল করে আমি ভালো মানুষ হচ্ছি আর কি, মানে। আর আমাদের রুমমেট যারা 1 তারিখের কারণে পোলাও, ব্যাচেলার লাইফ তো সবাই একসঙ্গে পোলাও টোলাও রান্না করতেছে। আমাদের একটা মুরব্বী ছিল, মোতালেব ভাই, তো উনি এসে উনি ফোন ধরে বলতেছে নামাজ পড়ে। তো ভাবি ফোন রেখে দিছে, আবার কিছুক্ষণ পরে ফোন ধরছে, আমি ধরছি। তো ভাবি দুষ্টামি করে বললো না, কিভাবে বললো যে এক বাসায় ফোন করছি, বললাম যে তোমারে দিতে, কাকে নামাজ পড়ে। কালকে নাচলাম আর আজকে কয় নামাজ পড়ে। আমি বললাম না ভাবি, শুরু করছি, কয় বিতলামি ছাড়ো, দুপুরে খাইতে আসবো না, মানে আজকে বিকালে খাইতে, মানে ওনার বাসায় রান্না করছে, ভাইয়ের বাসায় যাইতে বলছে। আমি বললাম যে না, আজকে আমি রুমেই খাবো। তো যখন উনি বলছে যে দুষ্টামি ছাড়ো, ছাড়ো। বিতলামি না, দুষ্টামি ছাড়ো, তখন দুষ্টামি ছাড়ার কথা বলাতে আমি বললাম ভাবি না, আজকের থেকে এটা করব। যেহেতু সারাদিন কিছু নাই, ওই রুমমেটটা, বড় রুমমেটটা নামাজ খামাখামা এর পিছনে পিছনে করছি। পরের দিন, এটা তারিখ কেউ দেখলে বলতে পারবে, খুব ক্লোজলি একটা শুক্রবার ছিল, আর ওদিন আমাদের কাজ ছিল বিকালে, উনার আর আমার। তো উনি আমার বুঝাই টুজাই নিয়ে গেল যে টরন্টোতে একটা চার্চ কিনা মসজিদ বানিয়েছে, আর ওইটাই প্রথম মসজিদ টরন্টোতে, জামে মসজিদ। কেউ গুগল করলে দেখতে পারবে, চার্চ কিনে মসজিদ। তে চলেন ওখানে যাবো, ওখান থেকে আমি নামাজ পড়ে কাজে চলে যাব। তাই বললাম আমি নামাজ পড়বো, যান আপনি। তাহলে চলেন একসঙ্গেই তো যাই, আজকে আমার সঙ্গে একটু ঘুরেই গেলেন, একটু আপনি রেডি। আমার কেন যেন ওনার কথা মায়া লাগলো, আমি গেলাম। আর বাইরে যেয়ে আমি মসজিদ দেখতেছি, কারণ চার্চ তো হঠাৎ করে একজন বড় মানুষ এসে আমার কয় কি, পিছন দিক থেকে, আর ইউ লুকিং ফর এ ওদু প্লেস? আমি চিন্তা করলাম, স্কুলেও কিন্তু এরকম আছে ঘটনা। আমি দোতলা থেকে লাফ দিতাম বালিতে, সবাই মনে করতো সাহসী। ফার্স্ট বয় সেকেন্ড বয় কইতো যে তোর জন্য হাত পা না ভাঙে। তো ওরা আমার হাত পায়ের জন্য এত মায়া কেন জানো? কারণ আমি ওদের জন্য ফাইট করতাম, আচ্ছা, অন্যায়ের ফাইট করতাম। তো আমি চিন্তা করি, বালিতে লাফ দিলে হাত পা ভাঙে না, এরা জানে না আমি তো 33, আর এরা জানে না। তা আমি হাসতাম। তো ঠিক অনুরূপভাবে এখানে কি জন্য বলতেছিলাম কথাটা? ওই যে ওই নাইট ক্লাবের ওইখানে, না না, এখন কি জন্য কথাটা বলতেছিলাম, যেখান থেকে ওই যে চার্চে, চার্চের অজু। চার্চের অজুর জায়গা, তুমি অজুর জায়গা খুঁজতেছো? আমার আবার ছোটবেলায় আমার বাবাকে দেখছি যে আমার বাবা কখনো বড়দের সামনে পিছন দিয়ে বের হয়ে যেতেন না।
পিছনে হেঁটে যে বেরোতো না। মাই ফাদার ওয়াজ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ইন দ্যাট টাইম। মানে ওই ঢাকা শহরে একজন, পুরুষের ছেলে বলে কি আপনি একটু বেশি পাওয়ারফুল ছিলেন? নট নেসেসারি, আমি আমার বাবার জীবনে কখনো খুব কমই আমার বাবার নাম ব্যবহার করছি। ইভেন আমাকে যখন অ্যারেস্টও করছে কোনো এক সময়, এগুলা বলতে অ্যারেস্টও দুষ্টামি করতাম, তো মানে ওরা চিনছে আমাকে, কিন্তু আমি আমার বাবার নাম ইউজ পরিচয়টা দেন নাই। দেয়নি। কিন্তু আমার বাবার আন্ডারে ওই থানা, তো ওসি সাহেব আমাকে নিয়ে এসে চেয়ারে বসিয়েছে। ওই বাবা যখন ঢুকে আমাকে চেয়ারে দেখে চেয়ার থেকে লাথি দিয়ে ফেলে দিছে। হাউ এ ক্রিমিনাল সিট ইন দ্য চেয়ার ইন ফ্রন্ট অফ ইউ, ওসিকে বলতেছে। নো নো স্যার, ওয়েট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা কাউকে আনছি যে বাপের পরিচয় দেয়নি, বাই স্টিল হি ইজ দ্য ব্যাড বয়, ওকে ভিতরে দেন। আর ওর সঙ্গে যে ছেলে পেলে, আপনিও আপনার বাবার যে আইডেন্টিটি সেটা ইউজ করেন নাই, আবার আপনার বাবাও যে সন্তান, আপনি যে সন্তান, দুষ্টামি করছে, এখানে মাফ করতে রাজি না, এখানেও মাফ মানে করে না, মাফ করতে রাজি না। তা এখন এই জায়গাটা আমার বাবা আমাকে যখন ইয়ে করলো, ওই যাদের সঙ্গে আমি আসছিলাম, আমার বাবা আবার সার্টিফাই করলো এই ছেলেরা ভালো, আমার ছেলে নষ্ট করো, ওদেরকে ছেড়ে দাও আর একে ঢুকাও। তা আমার বাবা চলে গেছে, ওসি তো আর রাখেনি, ছেড়ে দিছে। এনিওয়ে, ওই চার্চের যে ব্যাপারটা আছে, উজুর। তো ওইটা আমি তখন চিন্তা করলাম, আরে আমার এই উজুর কথা জিজ্ঞেস করলাম, আমি তো এখানে উজুর জন্য দাঁড়াইনি। তো তখন আমাকে বলাতে আমি বললাম যে হ্যাঁ আমি অজু করতে চাই। তখন আমাকে দেখা দিল, এখন অজু করে কোথায় যাব? নামাজেই তো যেতে হবে। না, ওই মসজিদেই যেতে হবে। আর স্কুলেও শেষ ব্রাঞ্চে বসতাম, ওখানে মসজিদে যাও শেষ ব্রাঞ্চে বসছি। বাট আই ওয়াজ লাকি ইন দ্যাট ডে। ওই সময় ওই দিনকে মসজিদে যে খুতবা দিচ্ছিল, ওনার নাম ব্রাদার আব্দুল হাকিম কুইক। তোমরা যদি কখনো চাই একটু রিসার্চ করো, 10 minutes a day, ওয়াই ডোন্ট ইউ ট্রাই টু মেক ইউর সেলফ এ বেটার হিউম্যান, বিকাম বেটার দেন ইয়েস্টারডে। তো ব্রাদার আব্দুল হাকিম কুইক উনি খুতবা দিচ্ছিলেন। ওনার ইতিহাস, উনি টরন্টোতে পড়তে এসে, ইসলামিক হিস্ট্রিতে পড়তে এসে খ্রিস্টান থেকে উনি মুসলমান হন, এবং মুসলমান হয়ে উনি মসজিদের ইমাম হয়েছেন। তো উনি খুতবা দিচ্ছিলেন ওখানে, আর সেই খুতবাটা আমাকে টাচ করছিল। আমি পিছনে বসে শুনতেছি। তো উনি বলতেছে যে এই যে বইটা আছে, মানে কোরআনটাকে দেখা, বলতেছে এই বইটা, এখানে কিন্তু জীবিত মানুষের সঙ্গে কথা আছে। তো তোমরা তো অনেক বই পড়ো, ইউ লুক অ্যাট হিজ অ্যাডভাইস। জুম্মার খুতবাতে কিন্তু বলতেছে, এখন তোমরা তোমাদের জীবনে যে খুতবা শুনছো, এইগুলো তো মানে শুনছো এমন না, না, দোয়া করো ওনাদের জন্য, আমরা চাচ্ছি ওইটাই হোক। পরিবর্তন। তো উনি বলতেছে, আমি পাক ভারত মহাদেশ ঘুরে আসলাম, ওখানে দেখা গেল যে কোরআন দিলে সবার বাসার থেকে কোরআন যখন দেয়, আগে উপরে ধুলা মুছে তারপরে কোরআনটা দেয়। তখন আমি চিন্তা করলাম, কোরআন শব্দের অর্থ তো যে বইটা প্রত্যেক দিন পড়া হয় ওটাকে কোরআন বলা হয়। আরবিতে কোরআন, বাংলায় হলো যেটা প্রত্যেক দিন পঠিত বই। বাংলা কি লিখবা? প্রত্যেক দিন পঠিত বই, দ্য বুক ইউ রিড এভরিডে, ইংলিশে। কারণ আল্লাহ বলছে যে যে ভাষা বুঝে সেই ভাষায় কথা বলো। তো ওখানে পড়ে না দেখে হয়তো ধুলা পড়ছে, তে তোমরা এক কাজ করবা, কাউকে এটার জন্যে রাগ করবা না। তারপরে দেখলাম মানুষ মারা গেছে, ওর পাশে বসে অনেকে কোরআন পড়তেছে। ইজ ইট গুড অর ব্যাড? ডোন্ট জাস্টিফাই দ্যাট। বাট দ্য থিং ইজ দিস, যারা পড়তেছে ওদের সঙ্গে যখন দেখা হয় তখন বলো যে তুমি যেটা পড়ছো ইজ গুড, কিন্তু এটা জীবন্ত মানুষের সঙ্গে কথা বলা আছে, মরা মানুষের সঙ্গে কথা বলা নাই। তো চলো না একটু দেখি এর অর্থটা কি। তাই আমি তোমাদেরকে আজকে জুম্মাতে রিকোয়েস্ট করতেছি যে তোমরা বাসে যে once a week, 10 minutes a day, open this book, any place খোলা মানে হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, রিড দেয়ার। কারণ এটা মানুষের কল্যাণের কথা ছাড়া অকল্যাণের কথা নাই। তো সুতরাং সবাইকে আমি পড়ার জন্য রিকোয়েস্ট করতেছি। তো দ্যাট টাচ মাই হেড। আমি তো ফেল, তারপরে চিন্তা করতেছি ঘটনাটা কি। কথাগুলি আমার কাছে খুব লজিক্যাল মনে হয়েছে। উনি আরেকটা কথা বললেন যে ওখানে দেখলাম ওই কোরআনের ভিতরে একটা কাপড় দিয়ে পেঁচায় রাখে, কি জন্য বলে ওটাকে? গ্লাভ। গ্লাভ। লিসেন, লেটস ওয়ার্ক টুগেদার। কিন্তু এখন আমরা, বুঝছো, আমাদের থিঙ্ক প্রসেস কিন্তু এক জায়গায় থাকে না। তা আমরা কিন্তু আজকে একসঙ্গে হাঁটছি, জি জি অবশ্যই, এই মুহূর্তটা একসঙ্গে হাঁটি, দেখি না কি হয়। কারণ আমি তো চলে যাব, দিলে যদি উপকার হয় ভালো, আর না নিয়ে গেলে তো ওটা আনতে পারবো না। এখন ওই কি যেন বলছিলাম, বলো এখন। ওই যে ওই গ্লাবের কাহিনীটা, কোরআনের গ্লাব। তুমি যে কোনো বাসায় যেয়ে দেখো, সবচেয়ে কম দামি গজের কাপড় দিয়ে ওইটা বানানো হয়েছে। তা আমাদের ন্যাচারালি দেখা
ভাবা কাজে পরিণত করে, এটা কিন্তু হিউম্যান নেচার। স্রষ্টাও কিন্তু আমাদেরকে ইনফর্ম করছে, লেখাপড়া ইনফর্ম করছে, দেখবা, ভাববা, ভালো কাজ করবা। তা আমি ওটা দেখলাম, মানে উনি বলতেছে, তা আমার মায়ের কথা খেয়াল হলো, আরে আমার মা তো একদিনকার যখন গ্লাভ খুলে আমার বাবার স্যুটটা ফেলাইলো মাটিতে, আর গ্লাভটা খুলে কাজের ছেলেকে বলতেছে হাতে হাতে নিয়ে যায় ধুবা, আবার হাতে হাতে শুকাইতে দিবা। উনি বলতেছে এই গ্লাভটা কম দামি কাপড়ের হলেও এত মূল্যবান যে এটাকে ধোয়ার সময় এরা মাটিতে ফেলে না। ও বলছে এটুকু, আর আমি দেখছি এটা কানেক্ট করলেন আপনার কানেক্ট মায়ের হয়ে গেছে। সঙ্গে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্য রিসিভ করবা, দেন ম্যাচ ইট। তো কানেক্ট করে দেখলাম যে আরে তাহলে এই কাপড়টা যদি এই কিতাবটার সঙ্গে লেগে থাকার কারণে এত সম্মান এত সম্মান পায়। পায়। তো আমাদের যাদের বাসায় কোরআন আছে তাদেরকে আশেপাশের মানুষ শত্রু হলো সম্মান করতে বাধ্য। এই জন্যে ওই বুড়ি কাটা বিছাতে আসেনি, উনি ভালোবাসা দিতে গেছিলেন। আর যার জন্য ও বলছিল আমি ভেবেছিলাম আজকে তুমি আমাকে আঘাত করতে আসবা, কিন্তু তুমি আমাকে ভালোবাসা দিলে, আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমরা একসঙ্গে না থাকলে, আঙ্গুল দেখাতে থাকলে না, তিনটা আঙ্গুল কিন্তু নিজেকে থাকে। আর মনে রাখতে হবে যে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তাই আসুন ভালোটাকে সঙ্গে নিয়ে আমরা একে অপরের সঙ্গে চলতে চেষ্টা করি। ওই গিলাপের উদাহরণটাকে মনে রাখার জন্য সকলকে অনুরোধ করছি, রিড ইট। আল্লাহ ইজ টাকিং টু ইউ, দ্য ক্রিয়েটর, দ্য মেকার, দ্য প্রোগ্রামার, দ্য ডিজাইনার ইজ টাকিং টু ইউ। Whoever it is, doesn't matter. Try to find it out. Because your eyes blink, my eyes blink. আপনি চুল ধরে টান দিলে ব্যথা পান, আমিও ব্যথা পাই। কাটলে ব্যথা পান না, আমিও ব্যথা পাই না। How it happened? Who programmed it? Shouldn't we know that? Shouldn't we give thanks? আমি একটা ক্যান্ডি দিলে, এই যে আমার পকেটে তো সবসময় ক্যান্ডি থাকে, হ্যাঁ, হ্যাঁ, আপনি সবাইকে আমি ক্যান্ডি রাখি, অনেকে আমাকে ক্যান্ডির জন্য চিনে। আমি এখন যদি ক্যান্ডি কাউকে দেই, তোমাকে একটা দেই, তুমি আমাকে থ্যাংক ইউ দিবা না? নাও, অবশ্যই। হ্যাঁ। তুমি একটা ক্যান্ডিটা নাও। আচ্ছা, তুমি আমাকে থ্যাংক ইউ দিলে না? আচ্ছা, ক্যান্ডির যে হাতের যে প্রোগ্রামার, তুমি যে ক্যান্ডিটা নিলা, এই ক্যান্ডিটার যে শক্তিটা লাগলো, ওটা কি তুমি প্রোগ্রাম করলো নাকি ওটা তোমার ইন্টেনশনের সঙ্গে প্রোগ্রাম হয়ে গেল? ইন্টেনশনের সঙ্গে হয়ে গেল। ইট তাহলে সামহাউ ইজ টকিং টু ওয়ান অ্যানাদার, ইজন্ট ইট? আচ্ছা, এই সময় যদি তোমাকে আমি বলি যে এই টেবিলটা উঠাতে, তুমি চকলেট নাও শক্তি দিয়ে টেবিল উঠাতে পারবা? আবার টেবিল উঠানোর শক্তি দিয়ে চকলেটটা যদি নিতা, চকলেটটা কি আস্ত থাকতো? না, না, না। So you don't have to be PhD to know these things, to love someone. Come on. Same way. Color and country is not my choice. But possesses from the beginning till now. Science did not, science cannot still explain যে একটা বাবা মা রুম থেকে বের হয়ে আসবে, সায়েন্স ওখানে সায়েন্টিস্টটা খাড়ায় থাকবে, বাবা মা যেটা ভিতরে করো বের হয়ে আসবে, সায়েন্টিস্ট বলতে পারবে যে এই মহিলা প্রেগনেন্ট হয়েছে। বলে যে না, আমাদের সীমার ভিতরে নাই। কেন? বলে যে এটা একটা সময় আছে। হু গিভ দ্য সময়? তখন ও বলে প্রোগ্রামার প্রোগ্রামড ইট। দে ডোন্ট সে আল্লাহ, হোয়াট ডাজ প্রোগ্রামার মিন? আল্লাহ আচ্ছা, নাও হুএভার ইট ইজ প্রোগ্রামার, তুমি নাম বলতে চাও আর না, প্রোগ্রামার তো স্বীকার করতেছো নাকি? অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা যারা প্রোগ্রামারকে শিখা, আই ডোন্ট কেয়ার ইউর নেম, আবার বলতেছি আই ডু রেসপেক্ট ইউর নেম, বলতেছি নামটা বাদ দিয়ে আসো না ওই জায়গাটাতে দেখি। তাহলে প্রোগ্রামার যে প্রোগ্রাম করতেছে সবার বেলা এক না দুই? এক। বেড়ে ওঠার নিয়ম সবারই এক। নাভির সঙ্গে নাভি দাগ ছাড়া লাগে, সবারই এক। আরো প্রশ্ন করব, জন্মের পরে দাঁত থাকে না সবাই কেন? দাঁত তখনই ছিল, দাঁত দিয়ে দিলে তুমি মায়ের দুধ খেতে পারতে না। পারতাম না। So you have to have a one programmer. তাহলে সেই প্রোগ্রামের অনুযায়ী সে যেহেতু আমাকে এটা দিছে, আই মাস্ট সে থ্যাংকস। ট্রাই টু নো হোয়াট এভার ওয়ে, রিচ দ্য রাইট ওয়ে। অ্যাজ এ ওল্ড ম্যান, আই এম গোয়িং টু লিভ দিস ওয়ার্ল্ড, আই হ্যাভ টু অ্যাডভাইস ফর দিস জেনারেশন। আমাদের আগেও যারা বুদ্ধিজীবী ছিলেন, যারা মানুষকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে গেছেন, তারা বলে গেছেন, এক নম্বর সকলের জন্যে, ইফ ট্রুথ গোজ এগেনস্ট ইউ বাট স্টিল অ্যাকসেপ্ট দ্য ট্রুথ, তাহলে সকলে সুন্দরভাবে থাকতে পারবো। নাম্বার টু, এটা হলো গিয়ে ইন্টেলেকচুয়াল ট্রুথ, আধ্যাত্মিকতা থেকে, যেটা সুন্দর শব্দ। আর দুই নম্বর হলো অ্যাজ এ হিউম্যান হ্যাবিট, লাভ ইজ ওয়াইজ, হেট্রেট ইজ ফুলিশনেস। যেহেতু আমরা এই পৃথিবীতে বাস করছি,
কখনো কারোর সঙ্গে না কারোর সঙ্গে আমার ধাক্কা লাগবেই, একটা কিছু হবেই। আর ওই জায়গাটা বেস্ট গিফট হইল গা টলারেন্স, ধৈর্য। ধৈর্য। তার মানে লাভ ইজ ওয়াইজ, হেট ইজ ফুলিশনেস। টক্কর লাগবে এই পৃথিবীতে চলতে গেলে। সেহেতু ওই জায়গাটায় কি উত্তম? টলারেন্স। Tolerance উত্তম। মানে আমার তরফ থেকে গিফটটা কি যাবে ওর জন্যে? ধৈর্য, tolerance। টলারেন্স। তাহলে এই টলারেন্সের মাধ্যমে এটা প্রমাণিত হয়। কারণ ভাই, সকলের কাছে অনুরোধ করে, এই পৃথিবী ছেড়ে কিন্তু অন্য কোথাও আমরা যেতে পারবো না। আবার তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি যেহেতু পৃথিবী ঘুরছি, কোনো জায়গায় কিন্তু আমি অক্সিজেন নিয়ে যাইনি। গাছের কাজ গাছ করছে, সূর্যের কাজ সূর্য করছে। আমার খালি একটা পাসপোর্ট, কেন পাসপোর্ট লাগছে জানি না, কিন্তু বর্ডার পার হয়ে গেছি পাসপোর্ট দেখায়, কিন্তু অক্সিজেন কিন্তু আমার কাছে পাসপোর্ট চাইনি। সো থ্রু দ্যাট thing, through that process, we are so close to one another. So love is wise, you know. You cannot, you know, আমরা তো অনেক পথ একসঙ্গে চলে আসছি, আর উই নো ইচ আদার নাও। তা আমাদের ভুলগুলিকে যদি একটু ক্ষমা করে দিই, আমরা যদি এখন না চলি, কারণ আমি যদি তোমাকে ছেড়েই যাই, আমি কোথায় যাব? ওখানে যাই যদি আমার এরকম হয়, তাহলে তার থেকে ভালোবাসা তো এখনো রয়েই গেছে। রয়েই গেছে। চলো না, এটা ক্ষমাকে ব্যবহার করে ভালোবাসাতে আমরা সবাই আগে, দেশ বাঁচবে, আমরা বাঁচবো, অতীত চলে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তোমরা এটা করতে পারো। তাইলে ওই চার্চ থেকেই, যেটা চার্চ থেকে ওই চার্চ শুরু থেকে হয়েছে, আমার শুরু হলো। শুরু তারপর হলো। থেকে করতে করতে আজকে তোমাদের কাছে দাদু, আপনি তো এই এর মধ্যে 17 বছর মেবি আপনি লাশ ধোয়ানের কাজ করেন। না, এটা এখন 35 বছর হয়ে গেছে। ও সরি 35 বছর লাশ ধোয়ান। লাস্টের সঙ্গে কথা বলি। ও, এই লাশ ধোয়ানের ব্যাপারটা আপনার মধ্যে কেমন করে আসলো? মানে কেন আপনি এই কাজটা শুরু করলেন? ওই যে 85 সালে তো পরিবর্তন হওয়া শুরু হলো। তারপরে 87 সালে আমার বউর সঙ্গে আমার পরিচয়। আমার বউ বিদেশি, আমি আবার ইংলিশে ফেল করতাম, আমার বউ আবার ইংলিশ, বাঙালি মেয়ে বিয়ে করেনি আমার, বুঝছো দাদুরা। এখন মানে একটা বাঙালি মেয়েকে আমি বলছিলাম বিয়ে করার কথা, সে বলছিল যে আমি কি এখানে আসছি নামাজ পড়ার জন্য? আমি তো আসছি ডিস্কো করার জন্য। মানে সে করতো এখন, বাট শি ইজ এ গুড ওমেন, ও বিউটিফুল। আমার এখনও সম্পর্ক আছে তার সঙ্গে, পরিচয় আছে, শি ইজ ম্যারিড, তার বাচ্চা আছে। বাট ওয়ান্ডার, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, ইউ গাইজ আর ভেরি ওয়ান্ডারফুল সোল। তোমরা মিথ্যা কথা কত পছন্দ করো না, কারোর ক্ষতি অতটা চাও না। আর যারা এরকম চায়, সেই সব ছাত্রর দিকে তাকে আমি চিন্তা করি, এরা কি পড়ালেখা করছে নাকি করেনি? কারণ কোথায় শিখলো এটা? সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, এটা যারা শিখছে, প্রতিবেশী বাসায় ঝোল পাঠানোর কথা যারা শিখছে, পথে কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে উঠানোর কথা যারা শিখছে, তারা এত উপরে এসে ইউনিভার্সিটিতে এসে, হাউ কাম দে ট্রাই টু ইনসাল্ট সেম লাইক সামওয়ান লাইক হিম? তার মধ্যে আরেকটা ছাত্রকে সে কথার মাধ্যমে এমন আঘাত করতেছে। এটা তো নিয়ম ছিল না। এই নিয়ম কি ছিল এটা পরে বলতেছি। এখন আমার বউর সঙ্গে আমার পরিচয়, ওই নামাজ পড়তে যায়, তো ও এসে আমাকে জিজ্ঞেস করলো যে তুমি এটা করার লজ্জা লাগে না? তাই বললাম নো, আমি থ্যাংক ইউ দিই। সকাল থেকে এই পর্যন্ত যে নিঃশ্বাস প্রশ্বাস নিলাম, এটা তো পে করলাম না, সো আই হ্যাভ টু গিভ থ্যাঙ্কস। সো দিস ইজ মাই ওয়ে টু গিভ থ্যাঙ্কস। ইউ ক্যান গিভ থ্যাঙ্কস এনি ওয়ে। তো তখন আমার বলতেছে যে আমি কি তোমার এটা শিখতে পারি? তা আমি তখন ওকে বললাম যে আমি যে ওই মসজিদে যে ব্রাদার আব্দুল হাকিম কই, সো আই মেক ফ্রেন্ডশিপ উইথ হিম। হ্যাঁ, ওখান থেকে আমাদের বন্ধুত্ব। উনি আমাকে বিয়ে করালেন পরে, ওই ক্লাসে আসা শুরু করলো। 7 মাসের মাথায় আমরা বিয়ে করে ফেললাম। 1990 সালে এই ওয়ার্ল্ড কাপ এখন যখন চলতেছে, এই ওয়ার্ল্ড কাপের সময় 1990 সালে ক্যামেরুন আর ইংল্যান্ডের খেলাটা, একটা যদি তুমি দেখতে চাও ইয়েতে যাই দেখতে পারো। ক্যামেরুন আর ইংল্যান্ডের খেলাটা খুব ইয়ে ছিল, এই তোমার মানে উত্তেজিত খেলা। উত্তেজনাপূর্ণ খেলা ছিল। তো ওখানে একটা ছেলে ওই গোল বলে চিল্লান দিয়ে সে খাড়াই ছিল, ওখানে হার্ট অ্যাটাক করে মারা যায়, 29 বছর বয়স। তা আমি টরন্টোতে মোটামুটি ওই কেউ নতুন গেলে আমি তাদেরকে সাহায্য, মানে তাদের সঙ্গে সম্পর্ক করা, ফ্রেন্ডশিপ করতে চান? না ফ্রেন্ড হেল্প করতে, মানে হেল্প করতে যায়, মানে হেল্প না, মানে ডিউটি পালন করতে যায়। কেউ নতুন আসছে, জানে না, জেলখানায় আছে, আমাকে যেরকম ছুটাইছে আমি আবার এই কাজটা করতাম। তো এর মাধ্যমে আমার মোটামুটি একটা ইয়ে হয়ে গেলো যে হেলাল ভাই, আজিমপুরের হেলাল ভাই, তো ওর ভাইয়ের কাছে গল্প করে গেছিল, মানে গল্প করছে, ও তো আর জানে না মারা যাবে, যে আজিমপুরে এক হেলাল ভাই কোনো এক সময় এরকম এরকম ছিল, কিন্তু উনি এখন এরকম করে। উনি আগেও ভালো কাজ করতেন, কিন্তু একটু মারামারি করতেন, মারামারি করতেন। অন্যায়ের প্রতিবাদী ছিল। তো মারা গেল, আমি গেলাম, তো ওখানে যিনি লাশ ধোয়াইতে আসলেন, উনি এসে বললো যে আমার তো কয়েকজন লোক লাগবে। তা আমার একটু ওই যে হ্যাঁ, দোতলা থেকে লাভ দেওয়া লাফ অভ্যাস দেওয়া। তো, কিন্তু ওখানে আমি কিন্তু সাহস দেখাইনি।
ওখানে আমি চিন্তা করছি যে আমি মরে গেলে তো কেউ ধোয়াতে আসতে হবে। এমপ্যাথি কাজ করছে আপনার মধ্যে। এখানে ভয়, অনেকে বলে ভয় পাই, এখানে ভয় পাওয়ার কাজ নেই, এটা ডিউটি। কিন্তু আমি যদি এখন এখানে মারা যাই, তুমি আসো, কেউ পারলা না, তুমি আমাকে যা করার করতে হবে। তো এখন ওইটা করতে যেয়ে আমি ওই লাশ ধোয়ানোর কাছে শুরু করি। তো ওই প্রথম দিন লাশ ধোয়াতে যে ও আমাকে বলল যে দেখো, আমি কয়েকদিন আগে আমার হাতটা এরকম এরকম করতে পারতাম, এখন কিন্তু হাতটা শক্ত, তুমি উঠাতে যে ব্যাখ্যা করতে পারছো না। মানে চোখ যে মনের কথা বলে আছে, একটা গান আছে, চোখ যে মনের কথা বলে। দূর থেকে বুঝছে যে আরে এ তো আমাকে, হয় না, এরকম করেই তো রিলেশন সৃষ্টি হয়। তো তখন ওইটা আমি চিন্তা করলাম। তখন ওকে গোসল করাতে যে ও আমাকে বলল যে দেখো, আমি একা একা গোসল করতাম, আজকে কিন্তু আপনি আমার পায়খানা পেশাব পরিষ্কার করতেছেন। লাশ কথা বলছে। মানে করতে যে ও আমাকে ইনফর্ম করতে, ওই চোখ যে মনের কথা বললো, কাজই তো আমাকে বলতেছে যে ইট ইজ হ্যাপেনিং। ও তো বলার দরকার নেই, আমি তো করতেছি। ও বলতেছে আপনি আমার পায়খানা পেশাব পরিষ্কার করতেছেন, তা আমারটাও কেউ করতে হবে। তো এরকম 5-6 জন মানুষ আমার লাগবে। তাহলে তার মানে আপনি 5-6 জন মানুষের সঙ্গে সম্পর্ক রাখেন, তবে সবার সঙ্গে রাখলে ভালো। কি আমি বললাম কেন? আপনি তো জানেন না কে আসবে। তারপরে আমি বললাম যে আচ্ছা আর কি? তো বলে যে আপনি আস্তে আস্তে আমার ধরে, এখন তো চিমটি দিলেও আমি ব্যথা পাবো না, ফেলাই দিলেও ব্যথা পাবো না, তো এত আস্তে আস্তে করতেছেন কেন? তাই বললাম যে আস্তে আস্তে করলে যাতে আমাদের ধারণাতে যেন তোমার কষ্ট না হয়। তো বললো যে দেখেন, আমারটা কষ্ট দিলেন না, এক কাজ করেন, ওই যে বাইরে যে জীবিত মানুষগুলি আছে ওর লগে আজকে থেকে এই লাশের মতো ব্যবহার করবেন, দেখবেন সব কিছু সুন্দর হয়ে গেছে। সো আই লার্ন ফ্রম দেয়ার। সো ফ্রম দেয়ার ইজ স্টার্ট। ঠিক আছে, 87 সালে বিয়ে করলাম। তো ওই 90 থেকে শুরু হলো, ওই লাশের থেকে এখনো করতেছি 35 বছর। দাদু, জুমার নামাজে যে আপনি এখন বয়ান দেন, বা যেটাকে খুতবা বলা হয়, তো সেইটা কবে থেকে শুরু করলেন জুমার খুতবা দেওয়া? এটা ওই যে প্রথম লাশ যে ধোয়াইছিলাম না, মানে আসলে সব কিছু কেমন যেন আমাকে সিঁড়িতে উঠেছে ফোর্সফুলি। বাট ওই যে আমার একটা অভ্যাস, যে ওটাকে কিভাবে নেগেটিভ জিনিসটাকে আরো সুন্দর করা যায়, দেখতেছি এটা ভুল, ওর উপর রাগ না করে ওটাকে পরিবর্তন, মানে ওই যে সুন্দর জায়গায় আনতে চেষ্টা করি। তো আই চেঞ্জ মাইসেলফ। তো ওই দিনকে ওই ছেলেটার জন্য একটা দোয়ার অনুষ্ঠান হয়েছিল। তো ওই দোয়ার অনুষ্ঠানে যে হুজুর আসার কথা ছিল, আর আমি তো ওই যে 1985 সাল থেকে আস্তে আস্তে ওই যে বলছিল কোরআন পড়ো, কোরআন পড়ো। ওই দিনকে উনি ওই রিকোয়েস্ট করছিল। তো ওনার ওই রিকোয়েস্টটা রাখতে যেয়ে আমি একটু আস্তে আস্তে পড়া শুরু করলাম। তো যখন আমি এটা করলাম, ওই দিনকা কেউ আসেনি দেখে, হুজুর আসেনি দেখে আমি কি করলাম, একটা বই খুলে কিছু বললাম যে আমাদেরকে যিনি সৃষ্টি করছে, কি কি জন্য বললাম। তো ওখানে যারা বসেছিল না, সবাই বললো আরে আপনি এরকম। আমি তখন চিন্তা করলাম জানি আরে আমি আমি পারি। পারি। ওই 1990 সালে আমার সঙ্গে জাকির নায়কেরও ওস্তাদ ছিল আব্দুল হাকিম কুইক। আর এদিকে আমি ওই 85 সাল থেকে করতে যেয়ে আমি ইসলামিক কোনো কনফারেন্স হলে আব্দুর রহিম গ্রিন, ব্রাদার ফিলিপস, ওই সময় ওনারা ছিল না, মানে পরে আমি হয়েছি, এরকম যেত প্রোগ্রাম হতো, এনিবডি ইউনিয়ন, আমি এরকম প্রোগ্রামে যেতাম। যেহেতু আমি জানতে চান, জানতে ইসলাম চাই, এবং সম্পর্কে শনিবার রোববারে হতো। তো তখন আমি একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। আর আমি যখন নামাজ শুরু করি, তখন ওই ওষুধ কোম্পানি আমাকে নামাজের সময় দিল না, জুম্মার দিনে নামাজ পড়ার জন্য। তো তখন আমি 1990 সালে এসে আমি চাকরি ছেড়ে দিই। তা আমার বউ আমাকে বলতেছে ভালো করছো, কিন্তু আমি ওইখানে $20 চাকরি ছেড়ে $4 চাকরি করতেছি, আমার বউ আমাকে কিন্তু প্রেরণা দিচ্ছে। ওয়ান্ডারফুল লেডি। সবাই বলে যে আপনি খুব লাকি। আমি বলি না, আমার বউ লাকি। কেমনে? না, আমার বউ কিছু করিলেন আমি নো করি না, খালি ওকে ওকে করি। ভাই কাপড় ঝগড়া করে লাভ কি? একদিন 2 দিন ঝগড়া করে থেকে লাভ নাই তো। ওকে ওকে করি, পরে কই যে দেখো এক্সপ্লেন করি যে ভাই পারলাম না। কিন্তু আগেই নো কইয়া দিলে ঝগড়াঝাটি করার দরকার নেই। তা আমি তো ওই লাস্টটা ওই যে কি ওই কথা বলতে, যে ওই দিনকার কথা বলার পরে সবাই যখন বললো ভালো, তারপর থেকে আমাদের আবার কোরআনের ক্লাস হতো প্রত্যেক সপ্তাহে একদিন, মাসে একদিন। আমরা একটা রোববারে বসতাম, ওখানে একজন শিক্ষিত কেউ আসতো, কোরআনের একটা সূরা ফাতিহা বা ছোট্ট সূরা নিয়ে, এগুলো নিয়ে আলোচনা হতো। তো ওইটা করতে 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 আর কি আমার এই প্রসেস আসলো। এর ভিতরে ওই যে রসুল হাসান বলছে যখন বাল্লিগু আনি ওলা আয়াত, তখন আমি লজ্জাটা ভেঙে গেল আমার।
কারণ কোথাও বলতে গেলে এই আপনি কি পড়েন, আলিমি পড়ছেন নাকি, কোন মাদ্রাসায় পড়ছেন, এগুলো প্রশ্নের সম্মুখীন হতে হতো। তখন আমি বলি যে আমি পড়িনি, তবে রসুলের কথাটা ফেলতে পারি না, তো এই জন্য বলতে আসছি, আপনি সুযোগ দিলে আমি বলবো। না, এইটা সাধারণত বাংলাদেশে যারা হচ্ছে আলেম বা যারা অনেক জানে তারা বলে, কিন্তু আপনি ওই রকম একটা লাইফ ছেড়ে এসে তারা বলেন এটাকে মানে অন্য কোনো এইখানে আপনি এখন বলেন, তো মানুষ তো ভালোভাবেই নেয়। কারণ মানুষ মানে বাস্তবতা, মানে বাস্তব একজনকে সামনে পাচ্ছে যে তার লাইফ হচ্ছে হলো চেঞ্জ করছে একদম ভিন্ন একটা না, জায়গা ওই থেকে। জায়গা থেকে ওই যে খুতবা দেওয়া আস্তে আস্তে শুরু হলো। তো কালকে এরকম আমি অনেক মসজিদে এবং টরন্টো ইউনিভার্সিটিতে আমাকে স্টুডেন্টসরা সুযোগ দিছে। তে যাই হোক, আলহামদুলিল্লাহ ওখান থেকেই শুরু। তো গতকালকে আমার যেটা ছিল, আমার এতদিনের অবজারভেশনের কথাগুলো আমি গতকালকে শেয়ার করছি। কালকে আমি আপনার খুতবাটা হ্যাঁ। শুনেছি। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় আহ, মানে সবাই একটু ভাবার জন্য বলছি যে আমাদের দেশে সবচেয়ে সুন্দর দিন হলো শুক্রবার দিন। সবাই পরিবারের একসঙ্গে থাকে, সাধারণত আমরা সময় পাই না। আর কিতাবের ভিতরে ওয়েদার ইউ ওয়ান্ট টু সে ইট অর নট, আমরা সবাই জানি যে একটা কিতাব আছে কোরআন, যেটা বই, যেটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ করা যায়, পৃথিবীতে আর কোনো বই নাই এরকম। সবাই জানে এটা, তোমরা হ্যাঁ, সবাই জানো। হাফেজরা করে, এবং অনেক যারা মামলিং করে তারা যখন পড়তে যায় ওই মামলিংটাও আসে না, আরবিতে পড়তে গেলে মার্বলিং আসে না, কিন্তু বাংলা অর্থ করতে গেলে আবার তোতলাবে। তো লাভে। তো এটা হাউ ইট হ্যাপেন, উই হ্যাভ দ্য প্রুফ যে এটা হচ্ছে না, মানে ও যখন আরবি পড়তেছে তোতলাচ্ছে না। বাট হাউ ইট হ্যাপেন, ক্যান ইউ এক্সপ্লেন? নো। সো দ্যাট ইজ কল মিরাকল। অবিশ্বাস্য, যে আমরা বলি না আবার miracle। এত বড় একটা বই, সেটা হচ্ছে সম্পূর্ণ মুখস্থ। হাফেজরা কত ছোট ছোট বাচ্চাগুলো মানে কি মুখস্থ সুন্দর হচ্ছে, করে, হ্যাঁ, মুখস্থ হচ্ছে। করছে। আবার এই বইয়ের আরেকটা সুন্দর জিনিস হলো, অনেক সুন্দর জিনিস আছে। আরেকটা হলো, তুমি এটার কোনো অংশ যদি মুখস্থ করে থাকো, যেমন আমি ছোটবেলায় আমাদের মানে যেভাবেই হোক কোরআন পড়ছি, সূরা ফাতিহা শিখছি, সূরা কুল ফালাক নাস তো শিখছি। আর আমরা এখনো পড়তে গেলে এটাই পড়ি, ছোট ছোটদের দিয়েই মারি। তাও ছোট ছোটদের দিয়ে করো, কিন্তু বাদ দিও না, একবার হলেও সারাদিনে দিও প্লিজ। টক টু হিম, ইজ লাভিং ইউ। না থাকলেও যে তোমাকে এত কিছু ভালোবাসতেছে, শুডন্ট ফাইন্ড ইট আউট দ্যাট হু ইজ দ্যাট। যে কোনো ভুল কাজ করতেছে, আই ডোন্ট কেয়ার, বিকজ এটা আমার ব্যাপার না। বাট ডোন্ট ফরগেট টু গিভ হিম থ্যাঙ্কস। এই সময়টাকে একটু বের করো, ইনশাল্লাহ সব কিছু ইরেজ হয়ে যাবে। ওই পেন্সিলের মতো লেখলে ইরেজ করলে দাগ থাকে না, আর এখানেও কিন্তু দাগ থাকে না যদি তুমি একবার সরি বলো। এনিওয়ে, তো ওখান থেকে ওই যে কি ওই জুমার খুতবার ব্যাপারটা। জুম্মার খুতবা যেটা আছে, দিনের ভিতরে সবচেয়ে সুন্দর দিন জুম্মা, তারপরে বইয়ের ভিতরে কোরআন, আর ইসলামের ভিতরে মসজিদ। আমার কাছে মনে হয় যে জুম্মার দিন হলো বাংলাদেশের সবচেয়ে, আমার ইয়েতে, আমার ভুল হলে মাপ চাই, কারণ আমি একটা জুম্মাতে যেয়ে 10 মিনিট করে কোরআন পড়তে পড়তে আজকে এখানে আসছি। আমাদের যারা জুম্মাতে যায়, ইয়াং ছেলে পেলে মেজরিটির সঙ্গে আমি মিশিত, আই লাভ ইউ গাইজ, ইউ আর ইন্টেলিজেন্ট দেন মি। ওরা আমাকে বলে যে দাদু আরবি বুঝি না, তো এই জন্য মসজিদে যাই না। আর আমি ইমাম সাহেবদেরকে বলি যে আপনারা যখন বাংলা কথাটা বলেন, এমনভাবে বলেন, তথ্যবহুল এদের সামনে দিবেন যখন, এরা করবে কি আসতে আগ্রহ বোধ করবে, নাহলে আসবে না। আর তোমরা যেটা ব্লেম করতেছো যে আরবি জানো না, তো যখন দ্বিতীয় খুতবাতে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা বলে, তখন খাড়া যাও কেন? তোকে ওই যে জানি যে এখন শেষ। দাদু এইটুক বুঝি, তাই না? এইটুক বুঝো যখন, তো এটার অর্থ দেখে নিও, রাগ করার কোনো সুযোগ নাই। না না, আমিও কিন্তু মানে এর যে অর্থ এটা আর কি জানি না, বাট এইটা যখন বলে তখন যে শেষ, এখন দাঁড়াইতে তুমি হবে। না, হ্যাঁ তাকে, তো এই অর্থটার ভিতরে সুন্দর একটা মেসেজ আছে। তো এই জায়গাটায় আমরা যদি রিসার্চ করি, 3টা আয়াত পড়া হয় খুতবাতে আরবিতে। আমি যত মানুষকে জিজ্ঞেস করছি, আমি কানাডাতে 2বার শুনছি, আর বিদায় হজের ভাষণের খুতবা। তো এই 3টা আয়াতকে নিয়ে আমি সবার কাছে বলতেছি, জিজ্ঞেস করে দেখো তো কোনদিন কোনো খুতবায় এই 3টা আয়াতকে নিয়ে আলোচনা করছে কিনা। ওয়াই দিস থ্রি ভার্সেস, ইয়া ইউহাল্লাদিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার প্রোনাউন্সিয়েশনে ভুল হলে মাপ চাই, কারণ আই ক্যানট, বাট অর্থটা যদি না জানি আর প্রোনাউন্সিয়েশন সুন্দর হয়, তাহলে পুরো জিনিসটাই আমার কাছে অর্থহীন মনে হয়। এনিওয়ে, এই যে শব্দটা, এই এই একটা দ্বিতীয় আয়াতে যে মুসলমান হয়ে মরতে হলে আমরা কার নামে মাটি নেই? রসুলের নামে মাটি নেই।
তো ওখানে বলতেছে ইন্নাল্লাহ মালায়েকাতুহু সাল্লুনা আলান নবী, তো ওই দরুদ পড়তে বলতেছে। আর দরুদ কার উপরে? রসুলের। রসুল কি সকলের রহমতুল্লিল, আলামিন রহমতুল্লাহ। নট কারোর সম্পদ নয়, ম্যানকাইন্ডের সম্পদ। তো ওখানে কি বলছে? ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই মুনকারি ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তো এই জিনিসটা আমি কালকে বলতে চেষ্টা করছি এই জন্যে, যেটা ওয়েস্ট টাইমের জায়গা না। এখানে আসি আমরা পেট্রোল ভরতে, সারা সপ্তাহে মোটরসাইকেল চালাইছি, ওই কিছুদিন আগে লাইন ধরে ধরে নিছি না, 3 ঘন্টা 4 ঘন্টা, কারণ পেট্রোল না হলে তুমি চলতে পারবো না। তো প্রত্যেক শুক্রবারে সে একটা ব্যবস্থা। তো 54টা খুদবার একটা করে কথা না, এটা 54 অর্ধেক করলে কত হয়? 27। 27 27-এর অর্ধেক করলে 13 ধরলাম, 14 ধরলাম, 14 অর্ধেক করলে 7 7টা কথা যদি সারা বছরে নিয়ে পালন করতাম, কি পথে পড়ে থাকলে কষ্টদায়ক জিনিস সরায় ফেলো। সালামের অর্থ হলো কাউকে সালাম দেওয়ার পরে, ওই যে ওই ছেলেরা বলছিল গুড মর্নিং এ যে মিথ্যা কথা বলা যাবে না, ওই বলা, যে মানে আমি private মিথ্যাবাদী part- হতে চাই না, হ্যাঁ, হ্যাঁ। মিথ্যা কথা বলে আমি মিথ্যাবাদী হতে চাই না। তো সালাম দেওয়ার অর্থ কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে, ব্যক্তি, পরিবার, সমাজে, আমরা মেজরিটি ঘরে তো বউকে সালামই দেই না। হাউ এক্সপেক্ট এভরিথিং, কোশ্চেন এভরিবডি। রিক্সা সারা বাংলাদেশে তুমি যে কোনো জায়গায় যেতে চাও, আই উইল গিভ ইউ মানি। যে যারা মানে নামাজ পড়ান বা যারা নামাজ পড়ে বা যাদেরকে দেখতে মনে হয় যে ইসলামিক, সবাই জিজ্ঞেস করতো কয়জন রিক্সা চালককে সালাম দিয়ে রিক্সায় উঠে। না, আমিও কখনো এই প্র্যাকটিসটা মানে আমি করি নাই। বাট ইট ইজ মোরাল ডিউটি, এটা তার মানে শিখাতে পারিনি। আর রিক্সা চালককে আজকাল বেশি মারে কারে? রিক্সা চালককে, ভাড়া বেশি চায়। কিন্তু সিএনজি যে 60 টাকার জায়গায় 300 চাইতেছে, তখন কয় দাদু সোনা। কেন জানো? ওই যে ওর একটা দরজা আছে না, ঘুষা মারলে ব্যথা লাগবে, এর ব্যথা, তখন কয় দাদু সোনা। আর এর জায়গাটা খোলা তো, থাপড় মারে, বেশি চাইলি কেন? ইউ হ্যাভ টু কাম টু দ্য রাইট প্লেস। সালাম। এখন সালামের এই জায়গাটা তুমি চিন্তা করে দেখো, যদি 54 খুতবার থেকে যদি আমরা 3টা কথা শিখতাম, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, বিচার করলে সঠিক বিচার করবে, এটা যার পক্ষেই যাক, তোমার বাপ মা ভাই বোন বিপক্ষে যাক না কেন, স্ট্যান্ড ফর ট্রুথ। একটু আগে আমি কি বলছিলাম? ইন্টেলেকচুয়ালি স্ট্যান্ড ফর ট্রুথ ইফ ইট ইজ গোজ এগেনস্ট ইউ। এসান, আমি ট্যাক্সি চালিয়েছি ওখানে 33 বছর। ওই দেশের লোক কোনো নোট টাকা দিলে নতুন টাকাটা আগে দেয়। আই কোশ্চেন দেম, হোয়াট ইজ হ্যাপেনিং? হোয়াট? ওই তুমি ওই যে নোটটা টেপ লাগানো, আগের টাকা ছিল একটু, এখনকার ক্যানাডার নোট অন্যরকম, ভিজে না, মানে ভিজলেও নষ্ট হয় না। তো আমি বললাম যে ওয়াই ডিডন্ট ইউ গিভ মি দ্যাট? ডিডন্ট ইউ গো টু স্কুল? তো আমি তখন চিন্তা করলাম এই বেটা আমার ম্যাট্রিকের কথা জানি কিনা, ভয় ভয় গেছি, বুঝছো? আমি বললাম ইয়েস আই ওয়েন্ট বাট আই ডিডন্ট স্টাডি টু মাচ, আমি লিটল বিট পড়ছি হ্যান ত্যান। তো কি তুমি সারা বিশ্বের 5 পর্যন্ত পড়ালেখা এক তুমি জানো না মানুষের জন্য? আমি বললাম 5 পর্যন্ত মানে ABCD, আলিবা তাসা, তারপরে ইটালিয়ান ভাষায় যেটা বলে না, সব ABCD আগে শিখতে হয়, তারপরে অক্ষর শিখে, তারপরে এরকম করতে করতে সেন্টেন্স শিখে। Sentence আর হয়। সেন্টেন্স 5 পর্যন্ত যেতে শিখায়, সকলের সঙ্গে ভালো ব্যবহার করবা, কষ্টদায়ক জিনিস সরাই ফেলবা, প্রয়োজন ছাড়া গাছের পাতা ছিঁড়বা না, পানি অপচয় করবা না, হ্যাঁ, বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করবো না। 6 থেকে আস্তে আস্তে ওদের ম্যাচুরিটি বাড়তে থাকে, তখন থেকে যে 7-8-এ আলাদা যায়, হয়ে যায়। সায়েন্স আর্টস কমার্সে আলাদা হয়ে যায়। 5 পর্যন্ত সবাই এক, সে তো যে যেটাই পড়ুক না কেন, 5 পর্যন্ত অ্যাকশন ছাড়া তুমি ভ্যালুলেস। 5 পর্যন্ত ক্যারেক্টার যদি না থাকে তোমার, তুমি ডাক্তার হলেও তোমাকে মানুষ দাম দেবে না। এই যে এসানের কথাটা আমাকে বলতেছে, আমি চিন্তা করলাম কোরআন পড়েনি, হাদিস পড়েনি, তখন আমি বলতেছি আমি বইতে পড়ছি, এই জন্য তোমাকে নতুন নোটটা আগে দিলাম। আমি বললাম যে আমি ওটা পড়ছি, লিখে 10-এ 10 পাইছি। তুমি দাও না? আমি বললাম নো। তাহলে তুমি 10-এ 0 পাইছো। ইফ ইউ সে সামথিং অ্যান্ড ইউ ডোন্ট নো ইট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট আদার্স, দে ডিডন্ট ডু, আগে আমার করতে হবে। ইউ রাইট ইউর নেম ফার্স্ট। তাহলে এই জায়গাটায় যদি আমরা চলে আসি শুধু একটু ইয়ের থেকেই, তাহলে চিন্তা করে তো, তখন উনি আমাকে, যখন আমি ওনার হোটেলের সামনে যাই থামলাম, আই ডোন্ট নো, মানে আমি বললাম না আমি স্টুডেন্ট অফ টেক্স ইউনিভার্সিটি, এটা আবার প্রশ্নটা লিখে রাখো, স্টুডেন্ট এটা কি বুঝালেন এটা লিখে রাখো। হ্যাঁ, স্টুডেন্ট। তো উনি আমাকে যে ওনার হোটেলের সামনে যখন থামলাম, আমার কথা শেষ হয়নি, তখন উনি আমার সঙ্গে কথা বলতে বলতে লাস্টে বললো যে তুমি কি আমি মিটার বন্ধ করে পয়সা নিয়ে নিছি, পয়সা নেওয়া শেষ, 10 মিনিট কথা বলছি দেখে এখন আমি জানি না যে উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো উনি আমাকে বলতেছে যে আপনি ইয়ে করেন, ওই যে কি
আপনি আপনি উনাকে এই যে কি আমাকে বলতেছে যে কথা হয়েছে আমাদের, মানে আমরা ওখানে থামার পরেও আরো অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু আমি মিটার অফ করে টাকা দিয়ে দিছি। কিন্তু তো 10 মিনিট কথা বলার পরে আমাকে বলতেছে, তোমার এই যে 10টা মিনিট সময় নষ্ট করলাম, শুড আই পে ইউ সামথিং এক্সট্রা? তখন আমি ওরে বললাম যে নো নো নো, ইউ ডোন্ট হ্যাভ টু পে এক্সট্রা, ইট ইজ নলেজ শেয়ারিং, দ্য নলেজ ইউ গেভ মি, ইট ইজ এটাই মোর দেন দিস money. ডলার্স, সো লিভ ইট অ্যাট ইট ইজ অ্যাজ এ লাভ অ্যান্ড রেসপেক্ট। তো আমাকে থ্যাংক ইউ বলে নেমে গেল। বললো তুমি কতক্ষণ গাড়ি চালাও? তাই আমি বললাম যে আমি তো ভোর পর্যন্ত রাতে চালাই, তো ভোর পর্যন্ত আসি। বলে ক্যান ইউ টেক মি 6, কয়টা পর্যন্ত চলো আগে জিজ্ঞেস করছে। তাই আমি বললাম 7টা পর্যন্ত, বাট ইফ ইট ইজ 8 o'clock নো প্রবলেম। তো বললো আমাকে, কেন তুমি কি আমাকে এসে 6টার সময় নিবা? তার মানে ও বুঝছে যে আমার 8টার মধ্যে গাড়ি জমা দিতে হবে। ও কিন্তু আমাকে 8টায় ডাকতে পারতো, কিন্তু আমাকে 6টায় ডাকছে। লুক অ্যাট দ্য সেন্স অফ হিউমার, এটাকে বলে উইজডম। উইজডম শব্দই শুধু না, এটা কিন্তু চর্চা করার বিষয়। সঠিক সময়ে একটা সিদ্ধান্তকে সুন্দরে পরিণত করার এটাকে উইজডম বলা হয়। ইজি। তো উনি আমাকে বললো যে 6টা, আমি 6টার সময় গেছি। তো উনি সুটকেস নিয়ে দাঁড়ায় ছিল। আমি যখন গেছি আমাকে বললো পিছনে খুলো। আমি পিছনে খুললাম। তো আমাকে বললো যে সুটকেস আমি নিতে গেলাম। ও বললো ডোন্ট টাচ এটা, এটা আমি করতেছি, আমি তো তোমাকে ডাকছি, আমার সুটকেস নেওয়ার জন্য তো ডাকিনি। আমি তখনও জানি না উনি প্রফেসর। তো যেতে উনি বললো যে তুমি কি সকালে কফি খেয়েছো? আমি বললাম নো। বললো একটা কফি স্টোরের সামনে দাঁড়াও। তো বললো তুমি কি খাবা? তাই বললাম যে আই গো। তো বললো নো নো, তুমি কি খাবা? তাই বললাম ব্ল্যাক কফি আর একটা ডোনাট। তো উনি গেল, যে নিয়ে আসলো। এখন আমি জানি না কিন্তু উনি প্রফেসর, মাই গড। এখন আমি জানি না। উনি আসলেন, দিলেন। আমরা কথা বলতে বলতে যখন এয়ারপোর্টে গেলাম, $60 ভাড়া উঠলো, উনি আমাকে $100 দিলেন। তাই বললাম যে তুমি আমাকে অনেক বেশি দিচ্ছ। বলে কালকে তোমার সময় যদি ভালোবাসা হতে পারে, তাহলে আমার ভালোবাসা নিতে তোমার অসুবিধা কোথায়? ইউ হ্যাভ 4 kids, আই গিভ ফর ইউ। ইন্নাল্লাহি ইয়ামুরু বিল আদলি, তারপরে কি ছিল? ইহসান। ইসান। ইহসান অর্থ হলো তুমি যার প্রাপ্তি একটু বাড়ায় দিবা। ওই যে রিক্সা চালককে আমরা থাপড় মারি, 40 টাকা চেয়েছে না, ভুলই হয়েছে, নিয়েন না, গালি দেন কেন? নিয়েন না, যে দাদুরে নিব না তোমাকে, কারণ আপনি তো সালাম দিছিলেন। সালাম দিলে এটা হবে না। আর যদি 40 টাকা সঠিক চেয়েই থাকে, না 10 টাকা বেশি চেয়েছে, আপনি তো অনেক বন্ধু খাইতে পারে, তারও তো আপনি 10 টাকার জায়গায় 20 টাকা খাওয়ান। তোরে 500 টাকা বেশি দিলে কি হইতো? ওর তো ফ্যামিলি আছে, এটা মনে করে দেন ভালোবাসায়। তো ওই জায়গায় কি করবেন? 40 টাকার জায়গায় বলবেন 39 টাকা। কি করবে? রিক্সা চালক রাগ করবে না হাসবে? হাসবে। কি করলেন? এই স্মাইলটাই তো অনেক হ্যাঁ, দামি। কি বললেন? 40 টাকা, 39, উঠেন উঠেন। তুমি ওখানে যাই কিন্তু 39 টাকা দিতে পারো না, তোমাকে সবাই ভাঙতেই না। তো কি দিতে হবে? 40 40 টাকা। টাকাই দিতে তাহলে এহসান করলা, 1 টাকা বাড়ায় দিলা। এহসান অর্থ কি? বাড়ায় দাও। বাড়াইয়ে দেওয়া। তাহলে 1 টাকা তুমি বুদ্ধি করে বাড়ায় দিলা, জুম্মার আয়াতটা তুমি কাজে লাগাই দিলা। শুনো, আসো, ওয়েস্ট টাইম মাই ফ্রেন্ড, হোল নেশন, 6 কোটি মানুষ জুম্মা পড়ছি, শুধু সালামটা যদি অর্থবহুল করে তুলি, আগামীকাল থেকে পুলিশ দেখবে রাস্তায়, তোমার লোকে হ্যান্ডশেক করবো আর চকলেট খেবো বসে বসে। ডিউটি তো থাকবে না। ওরা তো মানুষই, মানুষ হুস। এখন আমাদের দেশে হবে না, সবাই বলে। ভাই চেষ্টা করেন না, আপনি যে বলতেছেন হবে না, আপনি চেষ্টা করেন আপনার জায়গায়, অন্যটা চিন্তা করেন না, আপনি নিজেরটা হওয়ান। এখন ও তখন ট্যাক্সি থেকে নামার সময় বললো যে আমি ইউনিভার্সিটির প্রফেসর। তো তখন আমাকে বলে গেল, তুমি কি কোনো বই লিখছো? আমি বললাম আমি তো আই ডোন্ট নো হাউ টু রাইট। তো আমাকে বলে গেছিলো তুমি কথা করবে কি, এখন থেকে যখন বলো টেপ করবা। আমি দেখছি যে আমি টেপ করতে গেলে না, আমার আর্টিফিশিয়াল একটা ক্যারেক্টারিস্টিক হয়ে যায়, আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেউ টেপ করতেছে, দ্যাটস ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনি আমি নিজে পারিনি। থেকে হয় না। তো এরকম আমার সঙ্গে চলতে চলতে একজন এসে ওই যে বই 2টা লেখছে, তারপর আর যে কিবরার অনুষ্ঠানে যাহা বলিব সত্য বলিব, তো আমি কথা বলছি। তো এই সব কিছু মিলে আমি এটা বলতে চাচ্ছি যে ওই যে আমার স্যার বলছিল যে তোমাকে গভর্নমেন্ট পড়ালেখা করাইছে, গভর্নমেন্ট স্কুলে পড়ছো, তো গভর্নমেন্ট তোমার পিছনে পয়সা খরচ করছে। এই ভালো জিনিসটা যদি তুমি মানুষকে না দাও, তাহলে গভর্নমেন্ট তোমার পিছনে খামা পয়সা খরচ করছে। বাট নাই, কোশ্চেন ইজ দিস, 6 কোটি মানুষ জুম্মার নামাজ পড়তে যায় যদি সালাম বুঝতো, ইউনিভার্সিটি পড়ে যারা আজকে দেশ চালাচ্ছে, কোথাও তো তারা পড়েনি যে যে অন্যায়গুলি হচ্ছে, যেমন ঘুষ খায়, খেয়ে না, আমি কাউকে বলতে চাচ্ছি না, যদি খেয়ে থাকে, পড়ালেখায় তো পড়েনি। হ্যাঁ, না না। কারোর ক্ষতি করো পড়েনি। কেউ তোমাকে যদি ক্ষতি করতে চেষ্টা করে, তুমি তাকে
বি কাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দেন বি রাইট। এটা আমাদের শিক্ষা। তাহলে সেই জায়গায় এই মানুষগুলির পরে যাদের ধান ক্ষেত থেকে কষ্ট করে রিক্সা চালক কষ্ট করে আমাদেরকে এত কিছু সাপ্লাই দিচ্ছে, যারা মাথা ঝুড়ি করে আমার বাসা পর্যন্ত কলা কিনে আনতেছে, কলা দিয়ে যাচ্ছে, আমি শুধু কিনে উপরে আনতেছি, এর পিছনে কতগুলি মানুষ খাটতেছে, তাদের কথা চিন্তা করে যদি তাদেরকে ভালোবাসতে না পারি, আই ক্যানট বি এ গুড হিউম্যান। আই ডোন্ট কেয়ার ইউর নেম এগেন। অ্যাজ এ গুড হিউম্যান Human being. ইউ মাস্ট রেসপেক্ট। তাহলে এই যে যে জায়গাটা আছে, এই জায়গাটাতে লেখাপড়া এবং ধর্ম, কোনো জায়গায় হিংসা বলা নাই, শেখায়নি, ঘুষ খাওয়া শিখায় নাই, শেখায়নি, পরের ক্ষতি করা শিখায়নি। শেখায়নি, গাছের পাতা ছিঁড়া শিখায়নি। শেখায়নি, তারপরে পথে পড়ে থাকা কষ্টদায়ক জিনিস আবার মাঝখানে রেখে আসার কথা শিখায় শিখায়নি। তো সবই তো না বলতেছো, সবই তো জানো, তাহলে করি না কেন? না করি, আজকে থেকে করব। ওই কেন প্রশ্ন করলে না মারামারি হবে। ও বলবে তুমি করছ না বেটা, আমার শিখিয়েছিস। নিজের জায়গা থেকে প্রশ্ন করি, আই উইল স্টার্ট ফ্রম টুডে। কেউ আমায় ভালোবাসুক না বাসুক, আর নাই বাসুক, বাসবই, আমি সকলকে ভালোবাসবই, বাসবো না, বাস তুমি বলছো যেটা, বাসবই, রসই লাগাইতে হবে। বাসবই। ইনশাল্লাহ উইল উইন টুগেদার। এখন ট্যাক্সির তুমি কি যেন বলতে চাচ্ছিলে, ট্যাক্সির ওই স্টুডেন্ট, যে ইউনিভার্সিটি অফ ট্যাক্সি। ও ইউনিভার্সিটি অফ ট্যাক্সি, ইউনিভার্সিটি আমি বলি হলো গা, কারণ আমি তো লেখাপড়া না করে তারপর ড্রাগ করা সব কিছু মিলে ট্যাক্সি শুরু করলাম। আর ট্যাক্সির লাইসেন্সটাও কিন্তু একটা দুর্ঘটনা ছিল। আমি তখন ভালো কোম্পানিতে চাকরি করি, কিন্তু আমি চিন্তা করলাম ট্যাক্সি কেনটা আমার কাছে খুব ভালো লাগলো, যে স্বাধীন আমি আমার মতো। তা আমি ট্যাক্সির পরীক্ষা দিতে গেলাম, পাশ করে গেলাম। পাশ করার পরে 1990 সালে চাকরি ছেড়ে দিলাম, লাশ ধরানো শুরু করছি, ট্যাক্সি আমাকে নিয়ে আসলো। তো ট্যাক্সিতে কাজ শুরু করলাম, আমি স্বাধীন, সে তো কেউ ফোন করলে আমি যেতে পারি। তো এরকম করতে করতে এই ট্যাক্সিতে, ট্যাক্সি ইউনিভার্সিটি আমি বাইর করলাম এই জন্যে যে তোমরা যারা ইউনিভার্সিটিতে যাও, তোমরা এক সাবজেক্টে পড়ো, 4 বছর পড়ো, পয়সা ছাড়া না, পয়সা দিয়ে পয়সা দিতে হয়, দিয়ে। দিতে হয় কিছু, তাই না? হ্যাঁ। আর আমার ট্যাক্সি ইউনিভার্সিটি স্টুডেন্ট হলো, আমার ট্যাক্সিতে সব রকম মানুষই আসে। জ্ঞান আসে, ডাক্তার আসে, ওই যে প্রফেসর Professor আসছে, এসেছিল। টাল আসে, মাতাল আসে, চিটার আসে, মানে পয়সা না দিয়ে যাবো এরকম আসে। বাট আমি অলওয়েজ ওই চেষ্টা করি যে কুল ওইখান থাকা, থেকে একটু শিক্ষা নেওয়া বা শিক্ষা নেওয়া। teach। তো ওই যে যারা আসে তারা আমাকে জ্ঞানও দেওয়া যায়, পয়সা দেওয়া যায়। তাহলে আমি স্টুডেন্ট হিসাবে, ওরা তো টিচার, ওই যে জ্ঞান দিল, যেমন ওই যে উনি বললেন এরকম, যেমন দাঁতের ডাক্তার আসছে, শিশু ডাক্তার আসছে, সে আমাকে বলল যে বাচ্চা জন্মের সময় দাঁত হয় না কেন জানো? আমি বললাম হোয়াট ডু মিন? কারণ দাঁত এখানে থাকে, কিন্তু দাঁত হয় না কেন জানো? কারণ দাঁত দিলে তো মায়ের দুধ খেতে পারতো না। তাই বললাম আরে সুন্দর তো। পড়তে যেয়ে পড়লাম আলহামদুলিল্লাহ রব্বিল, প্রতিবার রবের বাংলা, সহজ বাংলা, প্রতিপালনকারী। যখন যাহার যা কিছু প্রয়োজন বিনা চাওয়াতে যিনি পৌঁছে দেন উনি প্রতিপালনকারী। মায়ের গর্ভে একটা শুক্রবিন্দু, বাবার শরীর থেকে বের হয়েছিলাম লাখ লাখ কোটি কোটি, কিন্তু আমি ওই দিনকে দৌড়ে ফার্স্ট হয়েছিলাম কোনো ট্রেনার ছাড়া, যার জন্য আমি পৃথিবীতে রয়ে গেছি। সবাই ওই দিন শেষ। প্রত্যেক দিন পৃথিবীতে 2 সেকেন্ডে 9টা বাচ্চা জন্মগ্রহণ করে, তার ভিতর 3টা বাচ্চা জন্মতে মারা যায়। আই এম নট ওয়ান অফ দেম। প্রত্যেকদিন 2 লাখ 3 লাখ লোক মারা যায়, আই এম নট ওয়ান অফ দেম। 2 বছর, 3 বছর, 4 বছর, 7 বছর, 8 বছর, আই এম 60। আমার বয়স বলবো? বলেন, বয়স বলেন। আচ্ছা, যাই হোক 69। 69। হ্যাঁ 70 হবে ইনশাল্লাহ। তা আমি বলতেছি যে যেই হই না কেন, এই যে বয়সের ব্যাপারে, এই যে বয়সের সঙ্গে যে ব্যাপারটা, তাহলে আমরা যারা চলে যাচ্ছে, তা আমি স্টিল অ্যালাইভ। এখন নাও পজ, মানে কি আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় পজ করতেছি, কোনো একটা করছিলাম, পজের পরে কি একটা থাকে, 2টা চয়েস থাকে, আইদার ইউ গোয়িং টু স্টপ ইট, কন্টিনিউ উইথ হোয়াট ইউ হার্ড। আর যদি মনে করো যে এটা ইম্পর্টেন্ট না, তাহলে কি করবো, আবার প্লে দেয়া গান শুনতে থাকো, অসুবিধা নেই। হ্যাঁ, এক কানা কয় আর এক কানারে চলো যাই ভব ঘুরে, কানা নিজেই পথ চিনে না, পরে ডাকে বারংবার, এ তো দেখি কানার হাট বাজে। বুঝছো? এখন কথা হলো যে ওই যে পজ যে দিতে বললাম, পজটা এই জন্য দিতে বললাম, আমার কথাটা এখন শুনো। এই জায়গাটায় আমরা যে কাজগুলি করছি, মানে ওই যে তুমি ট্যাক্সি ইউনিভার্সিটি যে আমাকে যে স্টুডেন্ট বললা, ওই যে স্যার আমাকে বলছিল যে তুমি যা কিছু ভালো পাও কাউকে দিতে কুণ্ঠাবোধ করো না। আমি 90 সাল থেকে এরকম এসে দেওয়া শুরু করি।
এই সেই সিটটা দেওয়া শুরু করতে যে আজকে তোমাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা বিকজ অফ দ্যাট আই কল মাই সেলফ নাও আই এম নট এ স্টুডেন্ট অফ টেক্স ইউনিভার্সিটি, কারণ এই জন্য যে আমি রিটায়ার করছি, কিন্তু এখনও লাশের কাজটা করি তো অ্যাটলিস্ট দাফনে যাই বা ইয়ে করি। তো এখন আমার নাম টেক্সির থেকে হয়ে গেছে কি লাশ হেলাল। লাশ হেলাল। তো কোন হেলাল বলতে হবে? লাশ লাশ হেলাল। হেলাল। তো ওইটা হলো টেক্সি ইউনিভার্সিটি। গ্যাংস্টার হেলাল থেকে ট্যাক্সি ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেন Dra- হচ্ছে drug addicted। ড্রাগ অ্যাডিক্টেড, তারপরে হচ্ছে এই জায়গায় দাদু। দাদু থেকে দাদু, হ্যাঁ। মানে আমরা জানি দাদু, আর পিছনে ব্যাকগ্রাউন্ডে পিছনে হচ্ছে লাশ হেলাল। হ্যাঁ। আচ্ছা, এই কানাডাতে আপনাকে কি হিসেবে জানে? না, কানাডাতে যে বিভিন্ন নাম হতে হতে লাশ ধোয়ানোর কারণে এই 35 বছরে এমন হয়ে গেছে, ওখানে মনে করো যে 50,000 বা 1 লাখ লোক আছে সবার আচ্ছা বাসায়। দাদু, এ পর্যন্ত কতগুলো লাশ আপনি? আই ডিডন্ট কাউন্ট ইট, ইউ কান্ট কাউন্ট ইট। কেমনে কাউন্ট করে ধরে রাখবেন? লিখে মানে- রাখলেন একটা কথা ছিল। হ্যাঁ, এখন ওই যে আমি যে কতগুলি করছে আমি জানি না, তবে লাশ ধোয়ানোর যে কাজটা আছে এটা আমাকে অনেক কিছু শিখাইছে বা করাইছে। তো লাশ হেলাল নামটার পিছনে কারণ হলো লাশ ধোয়াতে ধোয়াতে না আমি পরিচিত হয়ে গেছি। যেমন এবার আমি এখানে বাংলাদেশে আসার পূর্বে একটা ছোট ভাই, ও যখন আসছিল 33-34 বছর আগে আমার সঙ্গে পরিচয়, অসুস্থ, মারা যাচ্ছে, ডাক্তার টাইম দিয়ে দিছে। এটা ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, মৃত্যুটা এটা কিন্তু একটা জীবনের 100%, যেটা একটা তোমার জীবনের জন্য অপেক্ষা করতেছে, আর কোনো কিছু কিন্তু 100% না, অপেক্ষা করছেন, ডেথ। মৃত্যুই একমাত্র। তাহলে এটাকে সঙ্গে রেখে যদি কাজ করি না, আই উইল গেট সাম অ্যাসেট টু ডু মাই বিজনেস আফটার ডেথ। এখন তো ওই ছেলেটা আমাকে ফোন করলো যে হেলাল ভাই, আমি বললাম যে ভাই আমি তো অসুস্থ, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো ও বললো যে আমার বউকে পাঠাচ্ছে, ওর বউ আসলো, এসে আমাকে নিয়ে গেল। তো আমাকে বললো যে হেলাল ভাই আমার তো এই অবস্থা, তা আমি তো ডাক্তার আমাকে সময় দিয়ে দিছে। তাই আমি বললাম যে ঠিক আছে, কিন্তু আমার তো দেশে যেতে হবে। উনি কে ছিলেন? ওই যে কানাডায় আসছিল, পরিচয় 33 আচ্ছা। বছর আগে, ভালোবাসা সবাই, ওই যে এই কাজের জন্যে আমরা সবাই। আবার ওই যে আমার ইসলামিক ক্লাস করতাম যেটা, আমরা ওই ক্লাসেও সে আসতো। পরে মাঝখানে জীবনের তাগিদে আমরা অনেকে ভাগ হয়ে গেছি আর কি। ব্যাচেলার একরকম ছিলাম, বিবাহিত আর একরকম হয়ে গেছে, কিন্তু আমি সবার সঙ্গে যোগাযোগ রাখতাম বা ইয়ে করতাম। আর ওই যে স্যারের কথার কারণে, স্যার বলছে যেটা ভালো শিখছো যদি নাও দাও তাহলে গভর্নমেন্টের পয়সা তুমি নষ্ট করলা, মুনাফেক হয়ে যাবা। আমি ওইটার জন্য ফেল করছি, তো কী হয়েছে, ভালো যেটা শিখছে ওইটা দেওয়া শুরু করলাম দেশকে। আর আমার দেশ দিব না তো কোথায় দিব? তো ওখান থেকে আসে, ও আমাকে ডেকে বললো যে আপনি আমাকে এটা করে যাবেন। তাই আমি বললাম যে আমার তো দেশে যেতে হবে। তো বলে যে না, আপনি আমার লাশ না ধুয়ে যেতে পারেন না, ওইটা 2 দিন পরে সে মারা যায়। তো এরকম এই কাজের জন্য অনেকেই আচ্ছা দাদু, আরেকটা ব্যাপার, আমার একটা বন্ধুর বিয়ে হয়তো আপনি হচ্ছে হেল্প করেছেন বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে, তো এই গল্পটা আপনি আমাকে গতদিন শেয়ার করলেন। তো এই যে ওর বিয়ে হবে এটা আপনি জানতেন না, কিন্তু ওর ইচ্ছা ছিল যে আপনি ওর বিয়েতে আসবেন। তো কোইন্সিডেন্টলি নাকি আপনি এখন দেশে, এবং দেশে এসে ওই বিয়েটা হচ্ছে করালেন। তো এই বিয়েকে সহজ করার ব্যাপারটা আপনি মানে কেন করেন? দেখো, আমরা যে এত কথা বলছি না এতক্ষণ, এটা কিন্তু এক বাদ দিয়ে কিন্তু আমরা বাকি কথা বলছি। আর এক কি জানো, হোয়াট উই রিয়েলি ওয়ান্ট, আমরা কি চাই। যদি আমি ধ্বংস চাই, একটা পথ বেছে নিতে হবে। আর যদি ভালো চাই, তাহলে ওয়েন আই ডিসাইড হোয়াট আই ওয়ান্ট, রেস্ট ইজ হিস্টোরি, রেস্ট ইজ জিপিএস। জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং Positioning system। সিস্টেম। আর আমার জিপিএস মানে হলো গুড পিপল সিস্টেম। ঠিক আছে? তা ওয়েন ইউ ওয়ান্ট, তাহলে তারপরে যদি চলো। এখন বিয়ের ব্যাপারটা সহজ হলো, বিয়া একটা ছেলে মেয়ের বয়স হলে বিয়ে করতে হবে, একটা বয়স আছে, অনুভূতি আছে। এটা বাবা মার সঙ্গে এই 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 যে কথোপকথন, এটা আমরা লজ্জা পাই, কিন্তু ওই দেশে কেউ লজ্জা পায় না। এটা কিন্তু হিউম্যান ল, কিন্তু আমরা লটাকে না কঠিন করে দিছি। বাচ্চার সঙ্গে গল্প করা, বাচ্চার সঙ্গে কথা বলা, বাচ্চার প্রয়োজনকে বোঝা। হ্যাঁ, এটা হওয়ার কারণে বাংলাদেশে যেটা হচ্ছে, সেটা আমরা বিয়ে করতে যাই প্রথমে ভুল করছি। প্রথম ভুলটা হলো লিক খেলা শুরু করি। প্রেমের ব্যাপারটা একরকম, আর বিয়ের ব্যাপারটা আর এক রকম। লিগ খেলা শুরু করি, মেয়ে দেখা শুরু করি, লিগ, ওই যে ওয়ার্ল্ড কাপের মতো 36 টিম দিয়ে শুরু হয়েছে। তারপর লিগ খেলতে খেলতে 16 টিম আসলো, ওখান থেকে 8 টিম, এরকম করতে করতে Final। করতে ফাইনাল। এই যে ফাইনাল যে টিমটা আসলো,
এখানে যে যে ছেলের পক্ষের তার মেয়ে বিয়ে করার সময় যখন এই পক্ষ জিজ্ঞেস করছিল যে আপনি মেয়ে রান্না জানে, তখন বললে যে মেয়ে লেখাপড়া করছে রান্না শেখার জন্য। আবার এখানে যে আবার উনি প্রশ্ন করতেছে ওনার ছেলের বউকে যে ও রান্না জানে কিনা। আর মাদের এখানে ইয়েটা হলো আমার বাচ্চাকে আমি রান্নাঘরে ঢুকতে দিব না, তাহলে ও রান্নাঘরে ঢুকতে না দিলে কি সারা জীবন আপনি থাকবেন? তাহলে আমাদের ইমোশন, আবেগ আর বিবেক দুটোই কিন্তু আলাদা জিনিস। আমরা আবেগ দিয়ে কাজ করি, বিবেক দিয়ে কাজ করি না। আমরা ধর্মভীরু, ধর্মপরায়ণ না। আমরা কি ধর্মভীরু ধর্মভীরু, আর এই আল্লাহর জন্য জান দিয়ে দিবা, কিন্তু ধর্মপরায়ণ না। পালন করি না। 5বার ডাকছে। এখন তুমি মন্দিরে, তোমাকে মন্দির থেকে যে লোকটা বের হয়ে আসছে না, জিজ্ঞেস করো ওকে, ওই সময় ও না মানুষকে দেখে যারি আমার সবাই তো আমার মতো। মসজিদ থেকে যখন বের হয়ে আসে, যাই হোক, এখন এই যে বিয়ার যে ব্যাপারটা, বিয়ার ব্যাপার করতে যে আমরা হলুদ মরিচ এটা ওই যে বলে না হারাম হালাল, তো এটা আমরা হারাম হালাল বললে না মানুষ ভয় পায়। এটা সঠিক না বেঠিক? এটা নিশটা কি? এটা নিশটা কি? জিনিসটা আমি কি ধার করে মানুষকে খাওয়াই? এটা মানে এটা লাভ কি, বা এটা কি থিওরি আছে? ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে বলছে মোটরসাইকেলের, ওটা বলছে যতটুক প্রয়োজন ওটা একটা দাগ দিছে, দাগের উপরে বলে যে যখন জায়গা আছে একটু বেশি দিয়ে দেই। আমার যখন সময় আছে মাগরিবের নামাজ 3 রাকাত আমি 4 রাকাত পড়ি, এটা তো করো না। তাহলে এখানে সেখানে করতেছো পজ। আমি বলছি প্রেমের একটা, আর ডিসিশন নিয়ে বিয়ে করাটা আর একটা। আচ্ছা, বিয়ে করতে যে ছেলের পক্ষকে বলতেছে কাবিন না, মানে কি যেন বলে, মোহরানা আর কাবিন। মোহরানা হলো গিফট আর কাবিন হলো সাক্ষী, মানে কন্ট্যাক্ট। কন্টেন্ট তো মোহরানা দিবে ছেলে। তুমি কাউকে গিফট দিলে কি দাও? তুমি কি চুরি করে নিয়ে দাও না তোমার যেটা সামর্থ্য ওখান থেকে দাও, আমার সামর্থ্য থেকে সবচেয়ে ভালোটা যেটা দেওয়া যায়। যেটুকু দেওয়া যায়, কারণ আমার জীবন সঙ্গী হবে। ও মাই গড, এ শুধু জীবন সঙ্গী না, এটা বিরাট একটা আমার জীবনের জন্য যত ভালো বলি না কেন তার থেকে বেশি ভালো। মেয়ের ব্যাপারে এক্সপ্লেন করতে হলে পরে আসতেছি। বিয়ে করতে যাই বললো যে কত টাকা কাবিন কাবিন মোহরানা দিবেন। মোহরানা দেবেন। মোহরানা দেওয়ার নিয়ম কি? সামর্থ্য অনুযায়ী। লিখতেছি কত? 10 লাখ। নো নো নো, ছেলে তো বাপের অনেক সম্পত্তি আছে, 15 লাখ লেখেন। আচ্ছা 15 লাখ কেন? যদি ছেলে ছেড়ে দেয়, তাহলে আমি বিয়ার কন্ট্রাক্ট 15 লাখ করতেছি। যদি মানে আমি ছাড়াছাড়ির কথা বলেই আগেই মানে ছাড়ার ইয়াদ নিয়ে ওই 15 লাখ নিয়ে কাজ করছি। এটা হচ্ছে, ইটস নট দ্যাট আই মেড ইট। 15 লাখ। আচ্ছা, ছাড়াছাড়ির কথা বলে আমরা বিয়া দিতে যেই আমরা এখানে ছাড়াছাড়ির কথা বললাম, ধার করে বিয়া করলাম। বিয়ার পরের দিন বাসরাত গেল, তারপরের দিন এত টাকা ধার শোধ করুম কেমনে, লাগলো ঝগড়া। তারপরে ফোন চেক করা। স্বামী স্ত্রী যদি ফোন চেক করতে হয়, ওই বিয়া করতে যান না। আর আপনি যদি স্ত্রীর কাছে বা স্ত্রী যদি স্বামীর কাছে বিয়ে করার আগে ঠিক করেন যে আমার স্বামী, আমি ফোন যেখানে রাখবো কেউ চেক করলেও কোনো অসুবিধা নেই, কোনো কোড নম্বর থাকবে না ফোনে, বাইরে গেলে কোড নম্বর দিব, ভালো কথা। কিন্তু স্বামী স্ত্রীতে কোনো কোড নম্বর, স্বামী আর ধরলেই মনির লেখা আছে, ফোন করে দেখে যে আর স্বামীর বন্ধুরে ফোন করে দিয়ে মনিরা ধরছে, লেখা রাখছে কিন্তু মনির। মনির হ্যাঁ, এরকম ঘটনা অনেক আছে। আই এম সরি, মানে আমাদের সমাজের বর্তমানে ডিভোর্স, সুইসাইড, মিসআন্ডারস্ট্যান্ডিং, এত ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে ডিপ্রেশন, যাদের হাতে টেকনোলজি আছে, সেই টেকনোলজির জায়গায় এসে যেখানে শিখাইছিল প্রতিবেশীর বাসায় গন্ধ গেলে ঝোল পাঠায়, সেখানে আর কিছু হলে এটা হওয়ার কথা ছিল না। সো আই এম রেডি টু টক টু ইউ গাইস। লিসেন, থিঙ্ক ইউর সেলফ ফার্স্ট, দেন টেল সামবাডি। নিজেরটাকে পরিবর্তন করে নিই। এখন এই যে বিয়ে করলাম, ইয়ে করে এসে পরের দিন শাশুড়ি আশা করে যে নাস্তা বানায় আনবে। আমার বউর সঙ্গে আমি বিয়ে করার সময় 3টা চুক্তি করছি। আমার তো ওই প্রেমের 7 মাসের পরিচয়, এটাতে কতটুকু প্রেম হয় বুঝতেই পারো। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি এটা একটা কথা বলছেন যে দুইজনের পরিচয়ের ভিতরে 3rd থেকে প্রেম করা যায়, মানে জেনে বিয়ে করা উচিত। প্রেমের কথাটা মনে রেখো কিন্তু, এটা বলতেছি। তা আমার বউর সঙ্গে যখন আমার বিয়ে, আমি 3টা শর্ত দিলাম যে আমার তোমার সঙ্গে বিয়ে হবে, 3টা শর্ত হলো তোমাকে থ্যাংক ইউ যে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ, তোমার আমার কিছু নাই, তোমার আছে। আমার ওই মুসা আলাহিস সালামের কথা খেয়াল হলো। আপনার কিছু নাই মানে আপনি তো আমি তখন ঢাকা শহরে বাড়ি গাড়ি না না সব আছে আপনার। এগুলো কিছু নাই এখন, মানে তখনও এরকম ছিল না। আমি যখন বিয়ে করি, আমার খুব হাত বড় তো মানুষের জন্য করতে, মানে যাই হোক শেয়ার করতে যে আমার কাছে তখন ছিল না অত বেশি। তা আমার বউ
যখন আমার সঙ্গে বিয়ে হয় তখন আমি বললাম যে তুমি ওরা মোটামুটি একটা ভালো অবস্থান, তো স্বামী আমাদের পছন্দ হয়েছে, ওদের বাপ মার্কে তুমি পছন্দ হয়েছে বিয়ে করো, আর আমগো ডিগ্রি কি, বংশ কি, চাকরি, অমক কি, পায়ের রং কি, পায়ের রং কি। পা গোল না সাদা, হ্যাঁ একদিন তো মরেই যাবো, বুঝলাম না কিছু। তা আমার বিয়ের সময় তা আমার বউকে আমি বললাম যে তোমার বিয়ে করার আগে আমি বললাম যে আমি হ্যাভ 3 things টু টেল ইউ। নাম্বার 1, আমার মায়ের সঙ্গে কখনো মনোমালিন্য হতেই পারে তোমার, ওটা আমাকে নালিশ করবা না, আমাকে নালিশ করা যাবে না। করা যাবে না। 2 নম্বর, তোমার যা প্রয়োজন সেটার অতিরিক্ত কোনো কিছু কিনবা না, আমাকে বলবা না দিতে। তোমার ভরণ পোষণ, তোমার কাপড় দরকার, ওই কি মৃত্যুবার্ষিকীতে একটা, বিয়াবার্ষিকীতে একটা, অমুক বার্ষিকী, এটা আমার সঙ্গে হবে না। প্রয়োজন, নিডস অ্যান্ড ওয়ান্টস, আই ডোন্ট গো উইথ দ্য ওয়ান্টস, আই গো উইথ দ্য নিডস। কিন্তু তুমি যদি কিনতে চাও তোমার পয়সা দিয়ে, কারণ তোমারও তো পয়সা আছে, আই ক্যানট, আমি তোমাকে বাধা দেব না। আর 3 নম্বর ছিল হলো যে আমি যদি কোনো ভালো কাজ করি আমাকে বাধা দিও না, উৎসাহিত করো। বউ রাজি হইলো। পরে আমার প্রশ্ন আচ্ছা তোমার মার লগে মনোমালিন্য হলে কারে বলুম? আমি বললাম তোমার মারে বলবা। তো বলে যে আমার মারে বলুম? হ্যাঁ, তোমার মারে কি বলবা জানো? কারণ তোমার মাকে বলতে হবে না, সব কথা বলতে হয় না, ভাববা যে তোমার মার সঙ্গে তো তোমার জীবনে চলার পথে অনেকদিন রাগ হয়েছে যে তুমি 2-3 দিন কথা বলোনি, ওটা কি কাউকে যাই বলছো? বলে যে না। ওইটা যদি কাউকে না বলে থাকো, শাশুড়ির কথাটা রাখো, আমিও তোমার মার কথাটা, তাহলে তার ঝগড়া হবে না। সো লাইফ ইজ বিউটিফুল। 39-40 বছর ব্যাচের আমার সঙ্গে কাটাই দিছে। আর 18 বছর, তো আমি একটু আগে বলছি যে 18 বছর আমি তার সঙ্গে ওই সালামের অর্থটাকে আরও যখন উপলব্ধি শুরু করছি, সেখান থেকে আমি তো আই কাম টু রেস্কিউ এভরিবডি। কারণ আমি মানুষ জমিনের চাষ করে, কেউ রোগের চাষ করে, আমি হৃদয়ের চাষ করি, আমি কনসাসনেসের চাষ করি। আমার জ্ঞান, আমি তোমাদের মতো একজন সাধারণ, কিন্তু আমার এটাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কারণ আই ওয়ান্ট টু বি কানেক্টেড মাইসেলফ। দাদু আমাদের আচ্ছা, আর বিয়ার যে কথাটা তুমি, সরি তোমাকে হ্যাঁ, ইন্টারাপ্ট জি, করা জি, যায়, জি। আর প্রেমের যে ব্যাপারটা আছে, প্রেমের ব্যাপারটা আমার আপত্তি আছে, হালাল হারাম না। কারণ 7 বছর বয়সে যদি তোমার দাঁত না উঠে, এটা চিন্তার বিষয় তো, তাই না? 18 বছর বয়সে তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা, তখন যদি 6 ঘন্টা করে প্রেমে নষ্ট করো, আমি তোমার জান, তুমি আমার জান, নো প্রবলেম, জান তো হবে একজন, জান একজন হবে না? এখন তুমি আমার জান, আমি আমার জান, 6 ঘন্টা করে ডেলি কথা বলো, ওখানে কাশলে লেবু খায়ও, ও বলতেছে আমার আম্মা আসতেছে, ফোন রেখে দিলা, আবার ফোন উঠাইলা, ঠিক আছে না? তো 6 ঘন্টা করে ডেলি কথা বললা, 26 বছরে যায় বিয়া যদি না করো, ইউ ওয়েস্টেড ইউর টাইম। আবার যদি বিয়া করো, বিয়ার পরে তো আর তোমার কিছু বলা থাকবে না, কিন্তু সব বলেই ফেলেছো। বলে ফেলছি আর কি। বিয়ার পরের দিন তুমি বন্ধুগুলোকে আড্ডা মারতে যাবে গা, বউ তখন বলবে আরে আগে ডাক দিলে চলে আইতা, ছুইটা আইতা, এখন দেখি খালি আসতাছি আসতাছি, 3 ঘন্টা পরে আসো। কি ঝগড়া লাগবে না লাগবে না? অবশ্যই লাগবে, মারামারি হবে তো। আচ্ছা, তাহলে প্রেম করাটা সঠিক না বেঠিক? সঠিক। কখন? সময় মতো। সময়টা কখন? আফটার ম্যারেজ। বিয়ে করে করো, তাহলে 2 ঘন্টা বেশি কথাই কইতে পারবো না, কারণ বাজার করতে হইব, চাকরি করতে হইব, খাওয়াইতে হইব, সময় পাবে 6 ঘন্টা কথা কনের। আর বিয়ার আগে যখন বলছিল যে সর্দি কাশি তোমার আম্মা আসতেছে লেবু খাও, আর এখন যখন মার্কেটে নিয়ে যাইবা, ও যখন কাশি দিব আর হঠাৎ করে পড়ে যাব, তখন শার্ট খুলে বাঁধছো, এখন পইরা গেলে লজ্জা পাবে, ওর মানুষের সামনে খালি পইরা যাও। একই মেয়ে, আগে কইতা যে পইরা গেছো, শার্ট খুলে বাঁধছো, এখন পইরা যাও, লজ্জা লাগে। সে তো বিয়ার পরে প্রেম করাটা উচিত। থিঙ্ক অ্যাবাউট ইট, আমি মানা করছি না, এভরিথিং হ্যাজ এ টাইম, ডোন্ট ট্রাই টু বিট দ্য টাইম, ইউ উইল নট উইন। থ্যাংক ইউ। দাদু ওই যে মানে আমাদের যারা আছি, আমাদের এইজের, আপনি তো জেন জেড যাদের নিয়ে মানে গর্ব করেন, ওই আপনার কথায় আফটার কম্পিউটার, তো এই আমাদের যারা আছে তারা খুব হতাশায় লাইফ লিড করে ম্যাক্সিমাম। এর কারণেই ওই আপনি বললেন যেটা হচ্ছে আত্মহত্যা বা হচ্ছে ওই ডিস্ট্রাক্টেড হওয়া, এগুলো বাড়ছে। সন্দেহ হ্যাঁ, এগুলো বাড়ছে। তো এই আমরা যারা আছি তারা এইখান থেকে মানে ব্যাক করব, বা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে একটু আশা পাবো, হোপের কথা আপনি বললেন, তো এই জায়গাটা মানে আমরা কেমন করে তৈরি করব? আমি তো তোমাকে শুরুতেই বললাম যে আমি চাই, 1 নম্বর, আই ওয়ান্ট টু হ্যাভ গুড টাইম। গুড টাইম কেমনে? রাস্তা দিয়ে যেতে দেখো যে ওই যে কোনো মসজিদের পাশে একটা বুড়ি একটা বুড়া বসে রয়েছে, দে আর হ্যাভিং গুড টাইম, ওদের হাসি দেখে তুমি চিন্তা করো আমি হাসতে পারি না কেন?
এখন তোমার ওই গুড টাইমটা যখন চাচ্ছ, তো চলার পথে কি হবে, স্পিড ব্রেকার পাবা, স্টপ সাইন পাবা। এগুলো যদি ল ফলো না করো, তাহলে পুলিশ তোমাকে আটপাবে, আর পুলিশ আসলে তোমার ডিপ্রেশন আসবে না, আসবে না? আসবে। তাহলে তুমি ভুল কাজ করে ডিপ্রেশন কেন হচ্ছে আমাকে প্রশ্ন করতেছো? অ্যাম আই এ ডক্টর? ইউ সাপোজ টু বি কশাস। যখন সামনে স্পিড ব্রেকার আছে, তুমি কশাসলি চালানোর কথা, তুমি না চালায় কি করছো? আর আমাদের সাথে দাগও থাকে না। বরঞ্চ স্পিড ব্রেকার যখন না ছিল, একজন দুইজন বাসে মারা গেছে, এরকম ভাবে কেউ মৃত্যু হোক আমি চাই না। কিন্তু স্পিড ব্রেকার দেওয়ার পরে দাগ না থাকার কারণে আরো বেশি বেশি হাত পা ভেঙে পড়ে রয়েছে এবং মরেও গেছে। ল ইজ দ্য ম্যাটার অফ বিউটিফুল লাইফ, হোয়াট এভার সিচুয়েশন ইউ হ্যাভ। তাহলে হবে কি, ডিপ্রেশন আসলেও ও তোমার কাছ থেকে দূরে সরে যাবে, এই জন্য যে এর কাছে যাওয়া যাবে না, কারণ এর ল ফলো করে। ওই যে জিপিএসে ওই যে মেয়েটা বারবার বলে না যে ডোন্ট ওয়ারি, তুমি ভুল করছো, আমি তোমাকে হেল্প করতেছি। জিপিএসে দেখো, ভুল করলে একটা মেয়ে বারবার বলে, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয়বার করলে আবার বলে, তৃতীয়বার করলে আবার বলে। তো তৃতীয়বার যখন বলে, ও তো ডিপ্রেশন হওয়ার কথা ছিল, ও বলতেছে না, কিন্তু আমার পথ দেখাতে হবে। আর আমি তখন আমার বউরে বললাম গাড়ির ভিতরে যে দেখছো মেয়েটা কত ভালো, কি সুন্দর করে কথা বলে, তিনবার ভুল করলাম, আর তোমার মতো তো না, তুমি এরকম হইতে পারো না। তখন আমার বউ উঠে আমার কাছে, তুমি যদি এরকম আমার কথা শুনতে হতো তাহলে তো আমার রাগ করতে দিত না। তার কথা হলো উই হ্যাভ টু ব্যালেন্স টুগেদার। এই ডিপ্রেশন এগুলো হলো শব্দ। আমাকে স্বপ্ন দেখানো হয়েছে, আমাকে দেখায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, সব কিছু করছি, ওটা ফুলফিল না হওয়ার কারণে আমি ডিপ্রেশনে আছি। বাট বর্তমানে যে কোনো কাজকে কি করা উচিত? সম্মান করা উচিত, নাকি কাজ দিয়ে সম্মান করা উচিত? যে কোনো কাজকে আয়ের জন্য সম্মান করা উচিত। এই জানো তুমি, ঢাকা শহরে একজন রিক্সা চালক এখন $30,000 থেকে $35,000 ইনকাম করতেছে। আমাদের যদি তুমি সপ্তাহে 3 দিনও যদি কাজ করো, অন্য শহরে যাই করো, হু কেয়ার্স? আই নিড মানি। আমি ট্যাক্সি চালাইছি, আমার জীবনে অনেক পোশাক পরিবর্তন করছি। আমি ঝাড়ুদার ছিলাম, আমি ডিশ ওয়াশ করছি, বারে দিছি, রাস্তায় ঝাড়ু দিছি, ট্যাক্সি চালাইছি, তারপরে কি ওই ওষুধের ইয়েতে কাজ করছি, রেস্টুরেন্টে কাজ করছি, মালিকের বিল্ডিং, ইটালিতে মালিকের বিল্ডিং যায় মুছা, আমাকে যেমন আমার বাসার সিঁড়ি মুছে না, ওই বুয়ার আমি বেশি আদর করি, কারণ আমি এরকম করছি। তো আমি ওরে, আমার ওই মালিক আবার বেতন দেওয়ার সময় যে এহসান, কোরআন পড়েনি, ও 100 টাকা বেতন, ও আমার 110 টাকা দিত। এই হ্যাবিটটা যদি হয় না, তখন হবে কি, আমরা সবাই আস্তে আস্তে বের হবো। কি জন্য? আমার ভরসা হবে যে আমি তো বিপদে পড়লে আমার পাশে তো একজন আছে, তাহলে আমার ভয় পাওয়ার কিছু নেই। তাহলে ডিপ্রেশন থাকবে কি থাকবে না? থাকবে না। এই দিস ওয়ার্ডস বুঝছেন, এগুলো ওয়ার্ড হলো ডিকশনারিতে রাখার কথা। কারণ তুমি হ্যাপির এগেনস্টে কি ছিল? ও ডিপ্রেশন। আমি তো ডিপ্রেশন, রাখ এটা রে, ডিকশনারিতে রাখ এটা, বের করে। ওয়ার্ড পিস, আমি তো পিস চাই, রাখ এটা রে ডিকশনারিতে। এটা মানে আমরা যদি এইটার অনুযায়ী চলি, ওয়ার শব্দটা ডিকশনারিতে পারবে। আগামী 10 বছর পরে আমাদের নাতি করে জিজ্ঞেস করবে, দাদু ডিকশনারিতে না একটা বই পড়ি, একটা ওয়ার্ড পড়ি, ওয়ার, এটা দেখতে কেমন? কারণ উই ডিসাইডেড টু গো উইথ জিপিএস। আমরা ডিসিশন নিচ্ছি আমরা ভালো থাকবো, গুড পিপল সিস্টেম। আর গুড পিপল সিস্টেমে যদি পৃথিবী বুঝুক, এটা আমার একটা, আমি সামান্য একটা মানুষ, তোমার অনেক জ্ঞানী, আসুন আমরা মিলে একটুখানি এই কাজটা করি। কারণ পৃথিবীতে বেশি ইয়াং জেনারেশন, এখন সবার কাজ কাম অনেক কিছু নাই, কিন্তু আমরা যদি একসঙ্গে চলি, আমরা উইন করতে পারবো কোনো এক জায়গায় এসে। কারণ সব কিছু সিম্পল ছিল, নিডস অ্যান্ড ওয়ান্সটা বাদ দিলে আমরা অনেক কিছু থেকে আপাতত একসঙ্গে চলতে পারবো। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি, কাম অ্যান্ড লেটস শেয়ার দ্য থিংস অ্যান্ড বিহেভ। যেটা আমরা বলি সেই অনুযায়ী আমরা আমার আচরণটাকে করতে চেষ্টা। ইট ইজ নট টু হার্ড, বিলিভ মি, কারণ তোমরা করতেছো, আমি দেখি তো। একটা ছাত্র দৌড়ে যায়, মামা যাবেন না গাড়ি? মামা মানে রিক্সা, তোমার মামার বাপের মায়ের ভাই? না না, আমরা মামাটা কি? তারপরে গরমের ভিতর বোতলটা খুলতেছে, মামা তুমি আগে খাও। আই হ্যাভ সিন দিস। আবার ঢাকা ইউনিভার্সিটিতে আমি কলার ছিলকা ফেলায়, যেখানে নাকি বাংলাদেশের ভিতর শ্রেষ্ঠ মানুষরা পড়ে। আমার এটা যদি না শুনে থাকে যারা, আর যারা শুনে আছে, একদিন যাই চেষ্টা করে দেখো তো, ঢাকা ইউনিভার্সিটির মাঝখানে একটা কলার ছিলকা ফেলায় দেখো তো কেউ উঠায় কিনা। যাওয়ার পথে হয়তো লক্ষ্য করতে পারো একটা টোকাই হয়তো এটা উঠায় ফেলাই দিছে। আর জন্য আমি বারবার বলতেছি কনসিয়াসনেস। লেখাপড়া হলো বিল্ডিং বানানোর জন্য একটা ব্লু প্রিন্ট দরকার, তোমার জ্ঞানে এটা ইয়ে করবে। কিন্তু মানুষ যদি না হও তাহলে অসুবিধা। ওই যে বৃষ্টির ভিতরে ইট পার হওয়া, কখনো প্রশ্ন করেছিল যে ইটটা কে বেছায়? ডিড ইউ কোশ্চেন এবার? দেখবা যে কোনো
আর তুমি যদি বাসায় যেয়ে বলো আম্মা আব্বা আমি না লেখাপড়া পড়েছি, ভালো কাজ করো, বৃষ্টি হচ্ছে আমি একটা ইট বিছাতে যাব, তো আব্বা আম্মা কি বলবে? আরে তাহলে জ্বর আসবে, না, না, ভেঙে যাওয়া যাবে। যাও তুমি যাও, তাই তো বলবে, বলার কথা ছিল তো তাই। বলবে জ্বর হবে। তো ছেলে প্রশ্ন করলো মাকে, আচ্ছা মা ওই যে তাহলে যে লোকটা যে ওকে একটু দেখে আসে, ওর তো জ্বর হয়েছে, ও বেশি পণ্ডিত হয়ে গেছে এই জন্য লেখাপড়া করাই তোমাকে। যার জন্য আমাদের বাচ্চারা বাপ্পার সঙ্গে কথা বলে, ওই যে এসি আর বিসির যে একটা গ্যাপ হয়েছে না, ওই গ্যাপটার ভিতরে ডট আর কমার যেমন টিপ দিলে এন্টার হয় না, কিন্তু স্রষ্টার কাছে না ডট আর কমা ভুল করলেও উনি অপেক্ষায় থাকে, কাম ব্যাক টু মি, I will enter you totally in my thing and will be in peaceful state. In peaceful life you're going to enjoy. তা আমাদের পাওয়ারফুল পৃথিবী দরকার নেই, আমাদের গুড বেস্ট বেস্ট পৃথিবী দরকার, সুন্দর বেস্ট কান্ট্রি দরকার। আর বেস্ট হতে হলে এই যে মানুষের যে জ্ঞান বুদ্ধি পয়সা, চাঁদে লোক পাঠাবা না মঙ্গল গ্রহে পাঠাবো, আই ডোন্ট নো মাই ফ্রেন্ড, ইটস ওকে, জ্ঞান আছে করছো, কিন্তু যেখানে পৃথিবীতেই মানুষ মঙ্গলে নাই, তখন মঙ্গল গ্রহের মঙ্গল জানার জন্যে ডু আই নিড ইট কোশ্চেন that badly? Yes or no? No. So I'm not saying don't do it. Oh, আপনি বলবি আপনি ইসলামে, আমি বলিনি ডোন্ট ডু ইট। যখন পৃথিবীতে মানুষ মঙ্গলে নাই, আর আমরা জানি যে আমরা এই পৃথিবী ছেড়ে অন্য কোথাও পালাতে পারবো না, সেটা এখানে বাস করার জন্যে এই জায়গাটাকে সুন্দর করতে হবে বেস্ট জায়গা বানাতে হবে, নট পাওয়ারফুল জায়গা। আর বেস্ট জায়গা বানাতে হলে আমাদের মানুষ পরিবর্তন হতে হবে। মানুষ মারার যন্ত্র না বানায়, ওই ব্রেনটাকে দিয়ে এমন একটা জিনিস বানাও যে এটা টিপ দিবা আফ্রিকাতে যেখানে খাওয়ার, কারণ যেতে তো অনেকদিন সময় লাগে শিপে প্লেনে, এমন একটা জিনিস বানাও, তোমরা বলো যে 1000 মাইল দূরে যায়, এমন একটা বানাও যেন 10,000 মাইলে যায়, ওই বস্তাগুলি যেন ফাইটা যায়, ওও খেয়ে থাকবে তুমিও খেয়ে থাকবে। ওইখানে বোম পড়বে, কি বোম? নট নিউক্লিয়ার বোম, শান্তির বোম। নট নিউক্লিয়ার বোম, খাবার। নট বোম মানে অ্যাটম বোম, ভালোবাসার। নট কি কি কত রকমের বোম নাম আছে না, বাট দ্য বোম আমি টকিং অ্যাবাউট এল বোম। এটা মানে Love. লাভ বোম। bomb. আর লাভ বোম মানে লিসেন টু ইউর অরিজিন। অরিজিন কোথায়? মায়ের পেটে। ভিক্টরি ইজ এভরিওয়্যার বিকজ ইউ ক্যানট ডিনাই মি, সেম প্রসেস তো। হয়তো তোমার গায়ের রং একটা, আমার গায়ের রং একটা, কিন্তু তুমিও চিমটি দিলে ব্যথা পাই, আমিও ব্যথা পাই। সো যেটা মেজরিটি মিল আছে ওটা দিয়ে চলো না। আমরা বিয়ে করতে গেলে কি কালো কি কালো জুতা পছন্দ, কালো শার্ট পছন্দ, কালো চুল পছন্দ, কালো মেয়ে পছন্দ না। আরে কালো মেয়ে তাহলে কি করবে? আর ইউ জোকিং? ইটস নট দ্য রং। মেয়ের কোয়ালিটি কি? 10 মাস একটা মানুষকে নিয়ে হাঁটে। এই ছেলেরা তোমরা একটু দেখো না, দাদুরা ট্রাই করো বিফোর ইউ রেসপেক্ট। তুমি যদি মনে করো দাদু আপনি ওকে রেসপেক্ট করতে বলতেছেন, ইয়েস, কেন? এই জন্য যে তুমি একটা ইট বাঁধো 2 মাস, তাহলে 10 মাস এই মানুষটা কোনো রেন্ট ছাড়া রেন্ট পে করতেছ না। Even she doesn't know whether he's going to be a boy like Helal, Dushtu, or ki, girl like somebody, beautiful, or some, জানে না মা শুতে যে চেঞ্জ করে ফেলছে জীবনকে। She didn't go to any store to buy it. তার মানে all these devices I have, when it's needed, you have to use it. তোমার কাছে যদি ফোনে হোয়াটসঅ্যাপ না থাকে, আমি হোয়াটসঅ্যাপে জিনিস পাঠাতে পারবো? তাহলে তুমি যে আমার কথা শুনে হ্যাঁ না বলতো, তার মানে তোমার এই ডিভাইসগুলি না থাকলে তুমি আমার কথা রিসিভ করতেছো কিভাবে? আর তুমি যদি আমি যে জ্ঞানী তুমি বুঝলা কেমনে? তার মানে তোমার জ্ঞান ব্যবহার করে তো বুঝতেছো, তার মানে তুমিও জ্ঞানী। তাহলে এই যে মহিলাটা বাচ্চাটা নিয়ে আসলো, 10 মাস 10 দিন পরে আসলো, তারপরে 2 ঘন্টা পর পর একটু হাত কাটছে, ডাক্তার কইছে কি আমারে, কি কইছে বলছে 1 মাস বেডের থেকে নামবা না, একটু পা ভাঙছে প্লাস্টার করছে, 1 মাস বলছে নামতে চাও না। মা বাচ্চাটা দিছে, তারপরে 2 ঘন্টা পর পর দুধ খাওয়াইতে হইছে। পৃথিবীর সবচেয়ে বেশি ব্যথার 3 গুণ বেশি ব্যথা নিয়ে তোমাকে পৃথিবীতে আনছে। তাহলে ওই মুহূর্তে ব্যথাটার পরপরই যে ধৈর্য শক্তিটা তার যে চেঞ্জ হলো, ওই চেঞ্জিং ডিভাইসটা যদি তার ভিতর না থাকতো, সবাইকে ন্যাচারালি বিশ্বাস করি, অসুবিধা নেই। সবাই কয় আমার শরীর যা খুশি তাই করব, অসুবিধা নাই। তো তোর শরীর যা খুশি তাই করতে চাস, তাহলে জ্বর আসলে জ্বরের নাচ কেন?
আমার শরীরে আমি জ্বর নিব না, সর্দি নিব না, কাশি নিব না, অ্যাক্সিডেন্ট করুম না। আর যিনি শরীর দিছে তখন কইতেছ যা খুশি তাই করুম। ডোন্ট শো ইয়োর অ্যারোগেন্সি প্লিজ। এটা আমাদের ভিতরে হতে পারে, বাট আমরা কি করবো, একে অপরের পাশে দাঁড়ায় শেয়ার করব। হয়তো আজকে না, কালকে ওই ইরেজারের মতো ইরেজ করে আমরা রিসেট হব, এবং পৃথিবী এটা যদি এখন না হয়, দিস ইজ দ্য লাস্ট হোপ ফর ম্যানকাইন্ড, লাস্ট হোপ। 2026, see the situation everywhere. I can talk lots, বাট আমি এটাতে এখন যেতে চাচ্ছি না, এটা নিয়ে আবার পরে আলাপ করব। তোমাদের যদি প্রশ্ন থাকে, তোমরা যদি আসতে চাও, তোমরা যদি বসতে চাও, আমার সঙ্গে বসো, আমরা গল্প করব, চা খাবো। এনি কোশ্চেন, আবার বললো না যে আপনি সব জানেন, না না না, আমি বলছি এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। সো হোয়াট হ্যাপেন, অ্যাটলিস্ট আমি তো শিখতে পারবো একটা প্রশ্ন, উত্তর না একটু দেরি করেই দিলাম। আই উইল ট্রাই টু শো ইউ দ্য পাথ দ্যাট ইউ উইল রিচ টু ইউর ডেস্টিনি, যেখানে আমি দেখাই দিব। হয়তো বা এমন হতে পারে ওখানে যেয়ে তুমি তোমার পথ খুঁজে পেতে পারো। ধন্যবাদ। জি দাদু, আমরা নেক্সটে আবার আপনার সাথে বসবো, আবার গল্প হবে, অনেক গল্প হবে, অনেক কিছু জানবো। তো আজকের মতো অনুষ্ঠান আমরা শেষ করছি, তবে আপনার একদম লাস্টে যদি কোনো কথা থাকে দর্শকদের উদ্দেশ্যে। আমাদের যে অনুষ্ঠানটা করছি যাদের মাধ্যমে, এটা খবর প্লাস। খবর প্লাসকে প্রথমে ধন্যবাদ দিতে চাই। আর দাদু, আমাকে ধন্যবাদ দেবেন না? তোমাকে তো ধন্যবাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, এই জন্যে, কারণ তোমাকে ধন্যবাদ দিতে গেলে ওই ধন্যবাদের যে একটা ভাষা আছে, ওটা না আমি পরে বের করে তোমাকে দিয়ে দিব। জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ কয়েকবার মিলাই বলতে হবে, মানে লটস অফ থ্যাংক ইউ। Thank you. আর দেশটি খবর প্লাস। খবর প্লাসকে ধন্যবাদ এই জন্যে যে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। আর এখানে যুবক ছেলেমেয়েরা আছে, তো আই এম ভেরি হ্যাপি দ্যাট আমি আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তা আমি সকলের সঙ্গে অনেক কথা বলেছি, তো আই এম ফার্স্ট রিকোয়েস্ট যে যদি সময় পাও এই গ্রন্থটাকে একটু, এটা যন্ত্র তো আছেই, 10 মিনিটস সপ্তাহে দেখে নিও, কোনো একটা জিনিস দেখে নিজেকে রিফাইন করতে চেষ্টা করো। 2 নম্বর, বাপ মার সঙ্গে বি কাইন্ড টু দেম। 3 নম্বর হলো কেউ তোমাকে ভালোবাসুক আর নাই বাসুক, তোমার জায়গা থেকে তুমি চেষ্টা করো গিভ দ্য বেস্ট টু আদার্স। অ্যান্ড সবচেয়ে শেষ কথা হলো যে প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করবা। তাহলে হয় কি, ময়লা পুকুরে ইট মারলে না ময়লাগুলি সরে যায়। তাহলে আমি একটা ভালো কাজ করি, এটা আমার একটা ফিলিংস। কেউ দেখুক আর না দেখুক, অনেক ইট পড়ে রয়েছে, একটা ইট উঠাও, তুমি উঠায় দেখো না তোমার মনটা কেমন হয়। ওই সবাই যদি এটা ফলো করা শুরু করি, পরের দিন দেখবো যে ওই রাস্তায় হয়তো খুব কমই ইট পড়ে থাকবে, মানুষের কষ্ট হবে না। তাই নিজের জায়গা থেকে ট্রাই ইউর বেস্ট টু কারেক্ট ইউর সেলফ, মানে কারেক্ট মানে না, ট্রাই করো প্রত্যেকদিন একটা করে ভালো কাজ করতে। বাকি আরও অনেক কথা আছে, তোমাদের হয়তো অনেক কথা আছে, আমরা মিলে সকলে মিলে জিতবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আবার আপনার সাথে অবশ্যই দেখা হবে, মানে স্রষ্টা যদি চায় অবশ্যই। আপনিও ভালো থাকেন, আপনার জন্য অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। দর্শক, আজকে আমরা যে গল্পগুলো শুনলাম, এই গল্প আমি চাই যে গল্পগুলো থেকে আমরা সবাই শিক্ষা নেই, আমি শিক্ষা নেই, আপনি শিক্ষা নেন, এবং আমরা সুন্দর একটা দেশ গড়ি, সুন্দর একটা সমাজ গড়ি, এবং এই সুন্দরের সাথেই থাকি, এবং প্রতিদিন একটা করে ভালো কাজ করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে আবার একদিন দাদুর সাথে আমরা বসবো এবং আরো গল্প করব এবং অনেক কিছু জানবো এবং শিখবো। ধন্যবাদ সবাইকে।